আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, কিছু সমস্যার জন্য আমাদের লাইভটা একটু আগে যে লাইভটা শুরু হয়েছিল সেটা কেটে গেছে। তো এখন এই পর্যায়ে আমরা আবার লাইভে জয়েন হওয়ার চেষ্টা করেছি। আমরা দেখি আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা একটু প্রাথমিকভাবে চেক করে নিব যে আমাদের লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানিয়ে দেন। আমরা আজকে যারা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতেছিল ক্লাসের জন্য, বিশেষ করে অষ্টম শ্রেণীর আমাদের যে ক্লাসের বিষয়ে আমাদের কথা ছিল, আমরা চেষ্টা করবো যে আজকে অষ্টম শ্রেণীর ক্লাস বা তাদের পরীক্ষার রোববারে পরীক্ষার জন্য কিছু দিক নির্দেশনা প্রদান করার জন্য। তো সবকিছু ক্লিয়ার কিনা, কথাবার্তা এবং হচ্ছে ভিডিও কোয়ালিটি সবকিছু ওকে কিনা একটু আমাকে কমেন্টস করে জানান কেউ। সবকিছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা একটু জানান, আমি একটু চেক করে দেখি আবার সবকিছু ক্লিয়ার কিনা। আচ্ছা, অনেকক্ষণ ধরে অনেকেই অপেক্ষা করতেছিলেন আমাদের ক্লাসের জন্য। তো আমরা এখন আজকে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা ক্লাস 8-এ আছে, আহ, তুমি বলে সম্বোধন করি। তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে হচ্ছে একটু কষ্ট করে মেনশন করে দাও, অথবা হচ্ছে লাইভটা শেয়ার করে দাও। আশা করছি সবার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ক্লাসটি। এবং ক্লাস 8-এ যারা আছে, বিশেষ করে আমি আবার রিপিট করতেছি, 8-এ চাইলে ক্লাস 9-10ও দেখতে পারে, কারণ এখানে বেসিকের অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তো যদি দেখে তাহলে তাদের সবারই উপকার হবে। তবে সবচেয়ে বেটার হয় ক্লাস 8-এর স্টুডেন্টরা যদি সবাই অ্যাটেন্ড করে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমেন্টস করেছে পূর্ণময়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আমাদের সাথে হাজারা খানম টুম্পা অ্যাটেন্ড করেছে। আমরা আজকে ক্লাসটাকে এমন ভাবে সাজানোর চেষ্টা করব যে এখানে মূলত কিভাবে আমরা হচ্ছে ক্লাস 8-এর যে ভালো রেজাল্ট, কয়েকটা সেকশন আমরা ভাগ করব। একটা হচ্ছে মোটামুটি যারা নর্মাল রেজাল্ট করতে চায়, বা হচ্ছে যারা কিনা আহ মোটামুটি পাস করে পরে ক্লাসে যাইতে চায়, তাদের জন্য একটা সেকশন হইতে পারে। এবং হচ্ছে যারা মোটামুটি একটু মিডিয়াম মানে একটা ভালো রেজাল্ট করতে চায়, তাদের জন্য একটা সেকশনের আমি বলে দিব, সাজেশন দিব। এবং হচ্ছে যারা A+ পেতে চায় বা হচ্ছে ভালো রেজাল্ট করতে চায়, তাদের জন্য কি করণীয় সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আশা করছি সবার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। যদি সবাইয়ের জন্য একটু উন্মুক্ত থাকি, এবং হচ্ছে আমরা যারা ক্লাসমেট আছি যাদের, তাদেরকে যদি একটু ক্লাসটা শেয়ার করে দিই এবং হচ্ছে মেনশন করে দিই, আমার মনে হয় সবার উপকার হবে। তো যাই হোক, আমি দেরি করব না, আমি ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। সর্বপ্রথম হচ্ছে এই যে আমার কাছে একটা বই আছে, মেন বই। আসলে মেন বইয়ের উপরে কিছু নাই, একটা কথা আছে, মেন বই যে বেসিক গুলা যে যত বেশি ক্লিয়ার করতে পারবে তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা, গুরুত্বের সাথে সে নাম্বার উঠাতে পারবে আর কি। তো মূল বিষয় হচ্ছে আমাদেরকে ফোকাস করতে হচ্ছে মেইন বই যে বেসিক গুলো আছে সেগুলোর উপরে। হ্যাঁ, আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আসে, সবগুলো কম্বিনেশন করে যদি পড়তে পারি তাহলে হচ্ছে আমরা খুব ভালো করতে পারবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে যারা এখানে অ্যাটেন্ড করছে। আচ্ছা, তো এখন এখন হচ্ছে আমরা একটু আলোচনা করব আহ, যে বিষয়টা নিয়ে। আমরা প্রথমে প্রথমেই বলেছিলাম যে কয়েকটা ক্যাটাগরিতে আমরা ভাগ করে নিচ্ছি। প্রথমে হচ্ছে যারা পাস করতে চায়, কেমন, যারা পাস করতে চাচ্ছে, বিশেষ করে কোনোভাবে যাতে পাস করতে পারি। ধরো প্রিপারেশন একদম জিরোর কোটায়, কোনোভাবে হচ্ছে প্রিপারেশন নেওয়া যাচ্ছে না, বা হচ্ছে পড়াশোনা করো না কোনোভাবে। এখন হচ্ছে আমরা চেষ্টা করবো যে এটাকে কিভাবে ওভারকাম করা যায়, কেমন। তো সো একটু মনোযোগ সহকারে সবাই দেখবো আশা করছি। তোমরা জানো তোমাদের যে নাম্বার বন্টনটা, মানে নম্বরটা যে বন্টন করা হয়, একটা হচ্ছে বীজগণিতের যে অংশটা আছে, বীজগণিত, তারপর হচ্ছে আমাদের পাটিগণিত, পাটিগণিতের অংশ আছে, তারপর হচ্ছে জ্যামিতি, এবং সর্বশেষ একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে তথ্য ও উপাত্ত, কেমন, তথ্য ও উপাত্ত। তো তোমরা সবাই জানো কিনা জানি না, এই বীজগণিত থেকে তোমাদের প্রশ্ন থাকবে 2টা, এবং সৃজনশীলের কথা বলতেছি। তো 2টাতে 10 নাম্বার করে, টোটাল কত নাম্বার, 20 নাম্বার। এবং পাটিগণিত থেকে থাকবে 2টা, এটা তো কত নাম্বার, 20 নাম্বার। এবং হচ্ছে জ্যামিতি থেকে 2টা থাকবে, এটা তো 10 দুগুণে কত হবে, 20। অর্থাৎ মানে 2টা সৃজনশীল থাকবে।
এবং হচ্ছে তথ্য উপাত্ত থেকে তোমাদের 10টা দুইটা সৃজনশীল থাকবে, এখানেও 20। অর্থাৎ সর্বসাকুল্যে তোমাদের যে সৃজনশীল আসতে পারে সেটা হচ্ছে টোটাল 8টা সৃজনশীল আসবে। কয়টা সৃজনশীল আসবে? 8টা সৃজনশীল আসবে। এবং তুমি মান বন্টনটা দেখতেই পাচ্ছ যে বীজগণিত থেকে থাকবে 2টা, পাটিগণিত থেকে থাকবে 2টা, এবং জ্যামিতি থেকে থাকবে 2টা, আর তথ্য উপাত্ত থেকে থাকবে 2টা। তথ্য উপাত্ত যত সম্ভব তোমাদের 11তম অধ্যায়, 11তম অধ্যায়টা। এরপরে জ্যামিতি আছে নবম অধ্যায়, বিশেষ করে নবম এবং দশম। নবম অধ্যায়, অষ্টম অধ্যায় আছে মনে হয় চতুর্ভুজ, এরপর হচ্ছে সম্পাদ্য বা হচ্ছে আরো কিছু আনুষঙ্গিক উপপাদ্য আছে। এবং হচ্ছে নবম অধ্যায় যেটা, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এবং দশম অধ্যায় আছে কিনা, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। তো আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে আমরা দেখতে হবে যে তথ্য উপাত্ত যে বিষয়টা বললাম, তথ্য উপাত্ত তো 11তম অধ্যায়টা নিশ্চিত, একদম সবাই জানো। এবং জ্যামিতি যে অধ্যায়টা সেটা হচ্ছে অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং হচ্ছে দশম অধ্যায়। কেমন? এই 3টা অধ্যায়ের সমন্বয়ে তোমাদের এই দশম জ্যামিতির অংশটা আলোচনা করা হয়েছে। কেমন? তো এখন বিভিন্ন প্রতিষ্ঠান আসলে বিভিন্ন ভাবে দেয়, তো আমি যতটুকু জানি তোমাদের এখানে কয়েকটা সম্পাদ্য আছে, সম্পাদ্য থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই 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 বেশি। আবার বলতেছি, সম্পাদ্য থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। যতটুকু ধারণা তোমাদের এখানে 7টা সম্পাদ্য আছে জ্যামিতিতে। অষ্টম অধ্যায়ে কয়টা সম্পাদ্য আছে? 7টা সম্পাদ্য আছে। এবং আমার যতটুকু বিশ্বাস, এই 7টা সম্পাদ্য থেকে ইনশাল্লাহ তোমাদের যে কোনো 2টা সম্পাদ্য, অর্থাৎ 8 নাম্বারের জন্য যে কোনো 2টা প্রশ্ন থাকবেই। বুঝতে পারছো? 8 নাম্বারের জন্য 2টা প্রশ্ন থাকবে। যাই হোক, এটাতে একটু আলোচনার পরে যাই, আমি জাস্ট একটু বলার জন্যই বললাম। এখন আমরা যে বিষয়টা দেখবো, পাটিগণিত। পাটিগণিতে কোন কোন অধ্যায়? যতটুকু দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে হচ্ছে সিলেবাস বিশ্লেষণ করে, যে বেশিরভাগ স্কুল প্রতিষ্ঠানে হচ্ছে বা মাদ্রাসায় বলি, সবগুলো স্কুল প্রতিষ্ঠান অথবা মাদ্রাসার পাটিগণিতের হচ্ছে 2.2টা টাস্ক করছে, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধনের যে অধ্যায়টা আছে, এবং 3 নম্বর পরিমাপ, পরিমাপের যে অধ্যায়টা আছে সেটা টাস্ক করছে। তো আমরা এখানে বলতে পারি যে এখানে কততম অধ্যায়? 2.2 এবং হচ্ছে 3। কথা বুঝতে পারছি কিনা? এবং বীজগণিতে গিয়ে একটু বিশাল আকৃতি হয়ে গেছে, যে এখানে তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে, এবং সপ্তম অধ্যায় সেট আছে। এই 3টা অধ্যায়কে কম্বিনেশন করে তোমরা জানো তোমাদের প্রশ্ন করা হয়েছে। তো এখানে যদি বলি 4, 5 এবং হচ্ছে কত বলতো, 4, 5, 6, 7, 6, 7। আমি একটু দেখিনি আমার কথাটা ঠিক আছে কিনা। সবাই হচ্ছে একটু কষ্ট করে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে বলে দাও। আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানো, আমি দেখবো সবচেয়ে দূর থেকে কে দেখছে, সবচেয়ে দূর থেকে কে আমাদের ক্লাসে জয়েন হয়েছে, আমি একটু দেখতে চাই। তো চতুর্থ, হ্যাঁ ঠিক আছে। তো যতটুকু বলা যায়, সেট অধ্যায়টা যেহেতু তোমাদের, সপ্তম অধ্যায়টা যেহেতু তোমাদের পরবর্তী ক্লাসে সবগুলোই পাবা, বেশিরভাগ হচ্ছে সপ্তম অধ্যায়টা পরের ক্লাসে তো পাবা এই সেট অধ্যায়টা। তো আমার মনে হয় যে সেট অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকতে পারে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো, আমি যে ক্যাটাগরির কথা বললাম শুরুর দিকে, 3টা ক্যাটাগরির কথা বললাম, যেটা হচ্ছে প্রাথমিক, প্রাথমিক তো প্রাথমিক যদি আমাদের নাম্বার গেইন করতে হয়, আমরা যদি নাম্বার পেতে চাই, আমাদেরকে যে কাজটা করতে হবে, যেটা হচ্ছে একদম যারা পাস করতে চাও, আমি ডিমোটিভেট করব না, যারা হচ্ছে পাস করতে চাও শুধুমাত্র তাদের জন্য বলতেছি, ভালো স্টুডেন্টরা মনোযোগ দিয়ে শোনো, শেষ পর্যন্ত থাকো, তোমাদের জন্য খুব ভালো হবে। প্রাথমিকভাবে যেটা বলবো সেটা হচ্ছে কি, তোমরা যদি তথ্য উপাত্ত থেকে, আচ্ছা এখানে যখন আমি বললাম 8টা সৃজনশীল থাকবে, 8টা সৃজনশীলের মধ্যে তোমাকে কয়টা দিতে হবে তুমি জানো? 8টা সৃজনশীলের মধ্যে তোমাকে দিতে হবে টোটাল 5টা সৃজনশীল দিতে হবে। এবং তোমাকে এইভাবে লিখে দিবে, প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে, টোটাল 5টা সৃজনশীল দাও। আমি আবার বলতেছি, প্রত্যেকটা বিভাগ আছে 4টা, 4টা থেকে তোমাকে কয়টা দিতে বলবে? 5টা। এবং ন্যূনতম প্রত্যেকটা সেকশন থেকে তোমাকে কয়টা করে দিতে হবে? একটা করে দিতে হবে। তাহলে তুমি দেখো, তুমি যদি বীজগণিত থেকে একটা দাও, ধরো একটা দিলা, তারপরে পাটিগণিত থেকে একটা দিলা, এবং হচ্ছে জ্যামিতি থেকে একটা দিলা, এরপর হচ্ছে তথ্য উপাত্ত থেকে একটা দিলা, কেমন? তাহলে তোমার কয়টা হলো? 4টা। এবার তোমার স্বাধীনভাবে তুমি আবার কিন্তু যেটা থেকে ইচ্ছা সেটা থেকে তুমি চাইলে কি করতে পারবা বলো তো? আরেকটা চুজ করতে পারবা। তো আমার মনে হয় সবচেয়ে বেটার হয় যে, তোমরা যে অনেকেই জানো তথ্য উপাত্তকে তোমরা অনেকে সহজ ভাবে নাও। হ্যাঁ, আমি ডিমোটিভেট করবো না, যারা হচ্ছে ভালো স্টুডেন্ট তারা যদি পারে, অন্যান্য অধ্যায় থেকে দেওয়ার সক্ষমতা থাকে, তারা অবশ্যই সেই অধ্যায়গুলো থেকে আনসার করার ট্রাই করবা। এটা কখনোই ভালো দিক না যে তথ্য উপাত্ত থেকে 2টা দেওয়া, কেমন? তবে পাস যারা করতে চাও, দেখো তুমি এখান থেকে তো একটা দিচ্ছ 10 নাম্বার, যখন তুমি 2টা দিবা তাহলে তোমার কত নাম্বার হয়ে গেল? 20 নাম্বার। কত নাম্বার হয়ে গেল? 20 নাম্বার তুমি পেয়ে গেলা। এখন মূল বিষয়টা একটু বলি, কেমন? দেখো, আমি তোমার আগে বয়টা দাঁড়াচ্ছি, এরপর তোমাকে আমি বিতর্কত একটু যাব, বিতর্কত আলোচনা করব, কিছু পড়া নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই এখন অ্যাটেন্ড করছে কিনা আমরা একটু দেখে নিই। স্যার, আমি হচ্ছে আমেরিকা থেকে দেখছি।
ধন্যবাদ আমেরিকা প্রবাসী আমাদের ওবায়দুল হক তারেক ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে আমাদের ক্লাসে জয়েন হয়েছেন, আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। যাই হোক, তো এখন আমরা দেখব আমাদের সৃজনশীলের টোটাল হচ্ছে 70 নাম্বার। কত নাম্বার বলো তো? 70 নাম্বার। 70কে যদি তুমি 33 দ্বারা ভাগ দাও তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 23 এর কাছাকাছি, 23 সামথিং এরকম দাঁড়াবে। তার মানে তুমি যদি 23 নাম্বার পাও তাহলে তুমি কিন্তু পাস। আমার কথা কি বুঝে আসছে কিনা? 23 নাম্বার পেলে কিন্তু তুমি পাস। তাহলে 23 নাম্বার তুমি পাবা কিভাবে? তুমি খেয়াল করলে দেখবা এই যে তথ্য উপাত্ত থেকে অলরেডি তুমি যদি দুইটা আনসার করতে পারো তাহলে তুমি কত নাম্বার পেয়ে যাচ্ছ? 20 নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ। কত নাম্বার পেয়ে যাচ্ছে? 20 নাম্বার। তাহলে আর কত নাম্বার লাগে? 24 পুরাইতে হইলে, 23 পুরাইতে হইলে আর কত নাম্বার লাগে? মাত্র 3 নাম্বার লাগে। এবং তোমরা এটাও জানো তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন হয়, নতুন করে কারিকুলাম তৈরি করছে, প্রশ্ন প্যাটার্ন তৈরি করছে, ওই প্রশ্নের প্যাটার্নে তোমরা জানো তোমাদের যে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ইনক্লুড করছে, এবং ওই সংক্ষিপ্ত প্রশ্নে হচ্ছে প্রত্যেকটার মধ্যে 2 নাম্বার করে, প্রত্যেকটা প্রশ্নে 2 নাম্বার করে, এবং ধারণা করা হয়ে থাকে যে তথ্যপত্র থেকে একটা এবং মিনিমাম একটা, আর যদি থাকে হয়তো বা 2টা 3টাও থাকতে পারে। যদি একটা অথবা 2টা থাকে, 2টা যদি ধরে নিই তাহলে কিন্তু আরো 4 নাম্বার এখানে যুক্ত হচ্ছে। তাহলে তোমার এখানে হচ্ছে কত নাম্বার? 20 নাম্বার। আর এখানে হচ্ছে কত নাম্বার? 4 নাম্বার। তাহলে কত নাম্বার হলো? 24 নাম্বার। তোমার প্রয়োজন হচ্ছে 23। যারা পাস করতে চাচ্ছ, অনলি যারা পাস করতে চাচ্ছ তাদের জন্য এই দিক নির্দেশনা। তারা এই কাজটা করতে পারো যে এই যে তথ্যপত্রটাকে ভালো করে পড়ো, যতটুকু সময় আছে, কালকে শনিবার, এরপরে পরশু হচ্ছে রবিবার। আমার জানা মতো হচ্ছে অনেকের পরীক্ষা হচ্ছে দুপুর বেলা হয়ে থাকে, দুপুর বেলা পরীক্ষাটা হয়ে থাকে, তো যথেষ্ট টাইম পাবা। এই অল্প সময়ের মধ্যে তোমরা নিশ্চিন্তে এই ক্লাসগুলা তোমরা হচ্ছে শেষ করতে পারবে। এবং আমার বিভিন্ন ক্লাস আছে এই যে ইউটিউবে, আমার হক কেয়ার, এই যে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হক কেয়ার। তোমরা এটা লিখেই সার্চ দিলে তোমরা দেখবা যে আমাদের ওই যে ইউটিউবের মধ্যে ধারাবাহিকভাবে 3টা ক্লাস আমরা দিয়ে দিয়েছি পরিসংখ্যান অধ্যায়ের উপরে, কেমন? তো তোমরা চাইলে ওই ক্লাসগুলো করতে পারো। আদারওয়াইজ আমি একটু আলোচনা করবো আজকে, বা হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। এরপরে যেটা বলতেছিলাম জ্যামিতি। আচ্ছা, এটা গেল প্রাথমিক আলোচনা, যে যারা প্রাথমিকভাবে পাশ করতে চায়, কিন্তু যারা হচ্ছে ভালো রেজাল্ট করতে চায়, ভালো রেজাল্ট এবং ভালো স্টুডেন্ট হওয়া এটা কিন্তু এক না। আমি আবার বলতেছি, যারা আমার আমার ক্লাসটা যারা করতেছ, আমি যারা আমার স্টুডেন্ট আছে তারা সবাই জানো, আমি একটা কথা সবসময় বলি, ভালো স্টুডেন্ট হওয়া এবং ভালো রেজাল্ট করা দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেন তফাৎ সেটাই বলতেছি। তুমি ভালো স্টুডেন্ট হওয়ার মানে এই যে তোমাকে বইয়ের যে কোনো জায়গা থেকে দেওয়া হোক তুমি সেখান থেকে আনসার করতে পারবা, এবং হচ্ছে তুমি এটাকে টুকটাক তুমি অন্তত ধারণার মধ্যে আনতে পারবা যে না আমি একবার দেখলে পারবো। তোমার প্রস্তুতি হইতে হবে ওই লেভেলের। এখন ভালো রেজাল্ট করার জন্য কি প্রয়োজন? ভালো রেজাল্ট করার জন্য পুরো বই একদম A to Z খাইতে হয় না, A to Z খাইতে হয় না। শুধুমাত্র স্মার্টলি যদি তুমি এগুলা শেষ করতে পারো, বিশেষ করে তোমার যে যে জায়গাগুলোতে প্রবলেম, বিশেষ মনে করো যে তুমি হচ্ছে জ্যামিতি থেকে একটা একটা অধ্যায় পড়লা, তাহলে এখান থেকে 10 নাম্বার। তুমি দেখো আমি একটু বলি, ধরো তুমি যদি জ্যামিতি থেকে শুধুমাত্র হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা অধ্যায়টাও পড়ো তাহলে কিন্তু তুমি 10 নাম্বার গেইন করতে পারতেছো। বা হচ্ছে যে কোনো অধ্যায়, অর্থাৎ তুমি যদি আহ অষ্টম অধ্যায়, দশম অধ্যায়টাও টাচ করো, ধরো শুধু দশম অধ্যায় পড়লা, দশম অধ্যায় পড়ে কিন্তু তুমি 10 নাম্বার পাচ্ছ। ওকে, এরপরে পাটিগণিতে 3 নাম্বার অধ্যায় থেকে 10 নাম্বার থাকবেন, 3 নাম্বার অধ্যায় থেকে 3 নাম্বার, ঠিক আছে। এরপরে বীজগণিতে তোমার 4 নাম্বার, 4 নাম্বার যে অধ্যায়টা আছে, 4 নাম্বার অধ্যায়টা কি? হ্যাঁ, 4 নাম্বার অধ্যায় থেকে মোটামুটি একটা থাকবে, মোটামুটি শিওর, ঠিক আছে। এরপর তথ্য উপাত্ত থেকে থাকবে কয়টা বলো তো? দুইটা কত নাম্বার? 20 নাম্বার। তাহলে তুমি আমাকে বলো, তুমি মাত্র অধ্যায় পড়ছো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা অধ্যায় পড়ছো কয়টা? চারটা। চারটা অধ্যায় পড়ে 10, 20, 30, 40, 50 মাত্র 5টা সৃজনশীল আনসার করতে হবে, সেখানে তুমি 50-এ 50 পেয়ে যাচ্ছ। আমার কথা কি বুঝে আসছে কিনা? মাত্র 5টা সৃজনশীল তোমাকে আনসার করতে হবে, এবং তুমি মাত্র 4টা অধ্যায় পড়ে 5টা সৃজনশীল তুমি আনসার করতে পারতেছো। কথা বুঝছো কিনা? তার মানে তোমার চিন্তার কোনো কারণে, ভালো রেজাল্ট করতে হলে কিন্তু তোমাকে এই যে জাস্ট এই মাত্র 4-5টা অধ্যায়, তুমি চাইলে রিস্ক মুক্ত থাকতে চাইলে আর 5টা বা 6টা আরেকটা অধ্যায়, একটা দুটো অধ্যায় বাড়াইতে পারো খুব ইজিলি। বাট যদি তুমি মোটামুটি মানের একটা রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু তুমি 50, তুমি দেখো তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি ক্লাস 8-এ যে আমার অর্ধবার্ষিকী পরীক্ষাটা হয়েছিল ওইটা থেকে আমি 50 নাম্বার পাইছি কিনা, নিজেকে নিজে প্রশ্ন করো 70-50 পাইছো কিনা। যদি না পাও তাহলে তুমি ট্রাই করো, একবার ট্রাই করে দেখোই। তুমি যদি এই 4টা অধ্যায় এখন থেকে স্টিল নাও, এই যে এখন থেকে মানে এখন পর্যন্ত যারা পড়ো নাই, এখন পর্যন্ত যারা পড়ো নাই তারা এই এখনই বই ধরো, বই ধরে যে সাজেশন দিব, যে কথাগুলো বলবো সেগুলো ভালো করে হচ্ছে ট্রাই করো, দেখবা তোমাদের প্রত্যেকের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। রোববারে যে টাইম পরীক্ষা হবে ওই টাইমের আগ পর্যন্ত যে দিক নির্দেশনা দিব
সেই দিক নির্দেশনা অনুযায়ী চলো। এই 4টা অধ্যায়কে একদম পুরোপুরি পকেটে রাখো, ইনশাল্লাহ তোমরা খুবই ভালো করবা ইনশাল্লাহ। কথা বুঝতে পারছি? তো এখন একটু খেয়াল করো, দেখো তুমি এখানে 50 নাম্বার পাচ্ছ, এখন বলবা যে স্যার বাকি 20 নাম্বার কই যাবে? বাকি 20 নাম্বার তুমি জানো আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম একটা বা দুইটা করে প্রশ্ন থাকে। যদি দৌড়েও নেই, এখানে 4টা অধ্যায় থেকে 4টা প্রশ্ন থাকবে। ধরে নিচ্ছি তর্ক সাপেক্ষে যে 4টা থেকে 4টা প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত, তাহলে 4 দুগুণে 8, তাহলে তুমি এখান থেকে 50 ওখানে 8, 58 নাম্বার। 60-এ 58, 70-এ 58, মোটামুটি স্যাটিসফাইড নাম্বার। বুঝতে পারছি? তুমি এখানে খুব ইজিলি কিন্তু এই নাম্বারগুলো উঠে ফেলতে পারতেছো। তো এই জন্য বলতেছি, কিন্তু ভালো স্টুডেন্ট হইতে হলে তোমাকে দেখো, তুমি যদি ক্লাস 10-এ ভালো করতে চাও তাহলে কিন্তু তোমাকে মোটামুটি সবগুলাই ভালোভাবে কি করতে হবে, আত্মস্থ করতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু কি করতে পারবে না, ভালো করতে পারবা না। কথা বুঝতে পারছি? ওকে, একজনের কথা আসছে যে স্যার আমাদের পরিমাপের সমস্যা। হ্যাঁ, গুড। তাহলে পরিমাপে যাদের সমস্যা, আমি একটু পরিমাপ নিয়ে কথা বলবো। পরিমাপ নিয়ে যাদের সমস্যা, পরিমাপ অধ্যায়টা হচ্ছে আমাদের বাস্তব কেন্দ্রিক একটা অধ্যায়। বুঝতে পারছি? বাস্তব কেন্দ্রিক মানে বাস্তবতার নিরিখে এই অধ্যায়টা তৈরি করা হয়েছে। আমরা যদি এই অধ্যায়টা আত্মস্থ করতে হয় বা হচ্ছে এই অধ্যায়ে ভালো রেজাল্ট আমরা আনতে চাই বা ভালো নাম্বার আমরা আনতে চাই, তাহলে হচ্ছে এই অধ্যায়ের কিছু মান আছে, অর্থাৎ কোনটা সমান কত, কোনটা সমান কত, যেমন 1 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার, বা হচ্ছে তোমার 1 মিটার সমান সমান কত ইঞ্চি, এরপরে 1 ফুট তোমার 1 কিলোমিটার সমান সমান কত মাইল। বুঝতে পারছি কিনা? এরপর হচ্ছে কত কত ঘনমিটারে কত লিটার, কত ঘন সেন্টিমিটার কত লিটার। বুঝতে পারছি কিনা? এই জাতীয় যে বিষয়গুলো আছে সবগুলো তোমার মাথার ভিতরে থাকতে হবে। এবং এগুলা আজকে যদি তোমরা তোমরা যদি আজকে এই যে এখন যদি আমি লাইভ ক্লাসটা শেষ করি, ক্লাসটা শেষ করার পরে যদি কেউ চ্যালেঞ্জ নাও যে আগামী 30 মিনিট আমি এগুলো সবগুলো মুখস্থ করব এবং তুমি লিখে রাখো, তোমার দ্বারা সেটা সম্ভব। আমি কথা বুঝতে পারছি? তোমার দ্বারা সেটা পসিবল, তুমি জাস্ট ট্রাই করো। কথা বুঝে আসছে? এখন আমরা যদি একটু দেখি সিরিয়ালে যদি একটু আলোচনা করি, সর্বপ্রথম আমাদের পাটিগণিত যেহেতু থাকে, চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আমি একটু কথা বলি এবং ওই অধ্যায়ে একটু তোমাদেরকে সাজেশন দিয়ে দিব যে ওই অধ্যায়ে তোমরা কি করবা, কেমন? একটু অ্যাটেনশন দাও। আর তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে কষ্ট করে হচ্ছে ওই যে তোমাদের যারা ক্লাসমেট আছে তাদেরকে একটু শেয়ার করে দাও। আমি চাই সবার কাছে ছড়িয়ে যাক আমাদের এই ক্লাস, এবং সবাই মোটামুটি আমাদের এই ক্লাস পেয়ে উপকৃত হোক, কেমন? তো সবাই একটু দেখো, আমরা একটু মুছে নিচ্ছি। হ্যাঁ, একটু মনোযোগ দাও। আমি চেষ্টা করবো যে মোটামুটি কয়েকটা অধ্যায় নিয়ে আলোচনা করতে চেষ্টা করবো। সর্বপ্রথম আমরা পাটিগণিতের সবচেয়ে সহজ, এটা হচ্ছে একদম পুরোপুরি তোমার জন্য, মনে করো যে কি বলে না, ওই যে দাবার গুটি, মানে একদম পুরি দাবার গুটির মতো তুমি ঘুরে ফেলতে পারবা। 10 নাম্বার, সেটা হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি মূলধনের যে অধ্যায়টা আছে। হ্যাঁ, পরিমাপ থেকে 100% থাকবে, একটা থাকার সম্ভাবনা খুবই খুবই বেশি। কিন্তু চক্রবৃদ্ধি মূলধন থেকে বা চক্রবৃদ্ধি মুনাফার যে অধ্যায়টা আছে 2.2, ওই অধ্যায় থেকেও কিন্তু প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি। কথা বুঝে আসছে? এখন ধরো চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মূলধন নিয়ে যদি স্যার আমি একটু কথা বলি, সেটা কি? মনে করো আমাদের সমাজে এটা অহরহ ঘটতেছে। আল্লাহ তাআলা তোমরা জানো যে সুদকে হারাম করেছে। সুদকে হারাম করছে না? কেন হারাম করছে? এর অন্যতম কারণ হচ্ছে যে সুদ যখন আমরা নিব, সুদ দুইভাবে হয়। একটা হচ্ছে সরল মুনাফা আকারে, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আকারে। কিন্তু চক্রবৃদ্ধি সরল মুনাফা হচ্ছে নর্মাল, মানে একটা প্রসেসিং এর মধ্যে যায়। কিন্তু ধরো চক্রবৃদ্ধি মুনাফাটা এমন, ধরো তুমি 1 লাখ টাকা কারো থেকে নিছো, এরপরে 20,000 টাকা হচ্ছে তাকে লাভ দিবা। বুঝতে পারছি? তাহলে কত হইলো 1 বছর পরে এটা কত টাকা হইলো টোটাল? 1,20,000। এখন তুমি যদি পরবর্তীতে আরেক বছর রাখো টাকা, তাহলে কত হবে? 1,40,000 টাকা দিবা নর্মালি। এটা কথা আর কি। আমি কখনোই এটাকে মানে এটা উল্লেখ করতে চাচ্ছি না যে এভাবে, যে এটাকে আমি মনে হয় তোমাদেরকে মোটিভেট করতেছি না, বিষয়টা এমন না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এখন চক্রবৃদ্ধি মুনাফাটা কেমন খেয়াল করো। তুমি 1 লাখ টাকা নিছো, 1 লাখ টাকা নেওয়ার পরে 1 বছর পর কত হইলো? 1,20,000। সরল মুনাফায় হচ্ছে তুমি 1 লাখ টাকায় আবার পরবর্তী বছরে আরো 20,000 টাকা দিবা, তাহলে কত হবে? 1,40,000 হওয়ার কথা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় যা হয় সেটা হচ্ছে 1,20,000 টাকা যেটা হয়েছে 1 বছর পরে, পরবর্তী বছরে ওইটার উপরে আবার 20%। কত টাকার উপরে? 1,20,000 এর উপরে। কথা বুঝতে পারছি? তখন গিয়ে তোমার টাকাটার মানে ওই যে এইভাবে থাকে না, এবং টাকাটা মনে হয় প্রায় কত টাকা হয়ে যায়? 5,000 টাকা বেড়ে যায়। এটা তো জাস্ট 1টা বছর 2টা বছর, কিন্তু এরকম যদি 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত কোন একটা টাকা এরকম ভাবে বাড়তে থাকে, দেখা যায় 1 লাখ টাকা চলে যায় কার কাছে? ওই যে 13 লাখ 14 লাখ 15 লাখ 20 লাখ টাকার কাছে চলে যায়। কথা বুঝে আসছে? এভাবে অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, অনেক মানুষ। আরো অনেক ক্ষতিকর দিক আছে সুদের, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব না। আমরা হচ্ছে এটাই বুঝাতে চাচ্ছি যে সুদ হারাম, সোজা কথা। কিন্তু জিনিসটা আসলে কিভাবে হয় সেটা একটু দেখাবো, একটু মনোযোগ দাও। তোমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে
যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা এই দুইয়ের মধ্যে পার্থক্য। কথা বুঝতে পারছি কিনা? সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। এখন ওই যে বিষয়টা এমন আর কি, যে তুমি যদি সরল মুনাফায় 2 বছরে এত টাকা নাও এবং চক্রবৃদ্ধি মুনাফা যদি এত টাকা নাও, তাহলে 1 বছর পরে তোমাকে একটা থেকে আরেকটা কত টাকা বেশি দিতে হবে, ওইটাই হচ্ছে পার্থক্য। কথা বুঝতে পারছি কিনা? এই যে দুইটার মধ্যে পার্থক্য, সাংখ্যিক পার্থক্যটাই আমাকে কি করতে হবে, শো করতে হবে। তোমাদের আমি যদি বলি, আচ্ছা লাইভে দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি, এবং কয়জন আছে আমাদের সাথে আমরা সেটা একটু দেখবো। আচ্ছা, অনেকে আমাদের সাথে জয়েন আছে, তো একটু মনোযোগ দাও। আমি তোমাদের বোর্ড বই থেকে পড়াচ্ছি। বোর্ড বইয়ের একটু যদি বলি, এটার জন্য আসলে তোমরা কয়েকটা সূত্র জানতে হবে। 4টা সূত্র তোমরা মুখস্থ রাখবা। কয়টা সূত্র স্যার? 4টা। এক নাম্বার হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফা সূত্রটা মুখস্থ রাখতে হবে। সরল মুনাফার সূত্রটা মুখস্থ রাখতে হবে। সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই এর সূত্র হচ্ছে ফি আর এন। এরপরে 2 নাম্বার যে সূত্রটা, সেটা হচ্ছে সরল মুনাফা, মুনাফা আসল। মুনাফা আসল, তো এটা একদম ইজি। মুনাফা আসলকে আবার এ দ্বারা প্রকাশ করা হয়। কেমন? এ দ্বারা প্রকাশ করা হয়। তো মুনাফা আসল, খেয়াল করো, মুনাফা আসল, মুনাফা মানে আই আর আসল মানে ফি, তাহলে এই দুইটার যোগফলকে আমরা কি বলবো? মুনাফা আসল। একদম ইজি। এরপরে 3 নাম্বার যদি আমরা বলি, চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনকে কি বলে? সি ইকুয়াল টু ফি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। কথা বুঝতে পারছি কিনা? আচ্ছা, এরপরে 4 নাম্বার যে সূত্রটা, সেটা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি কি বলে? মুনাফা। এটা কি কিছু দ্বারা প্রকাশ করে না? আমরা হয়তো প্রকাশ করে, বাট আমি দেখি নাই। তো আমরা এটা এই জন্য ইকুয়াল লিখে ফেললাম, যে ইকুয়াল টু আমরা দিব যে সি মাইনাস পি, বা এটাকে এভাবে বলা যায় ফি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। এখন তোমাদের যে জায়গাতে ফ্যাঁস লাগে স্যার, তোমাদের যে জায়গাতে ফ্যাঁস লেগে যায়, তোমাদের কোন জায়গাতে ফ্যাঁস লেগে যায় বলবো? সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন, কোনটার জন্য কোন সূত্র সেটা তোমরা মুখস্থ রাখতে পারো না। মুখস্থ থাকে, বাট কোনটার জন্য কোনটা এটা ভুলে যায়, মানে একদম পুরোপুরি বিপাকে পড়ে যাও। তো তোমাদের মাথা রাখবা, যদি তুমি মূলধনটাকে বিয়োগ করে দাও, তাহলে তুমি পাবো মুনাফা। বুঝো? চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি কি বিয়োগ দিয়ে দাও, চক্রবৃদ্ধি মানে ওই যে ফি যেখানে বিয়োগ দিচ্ছ সেটাই মুনাফা। সোজা কথা, তুই কোথায় বিয়োগ দিচ্ছ? এখানে না? তাহলে এটা হচ্ছে কি? মুনাফা। আর এটা হচ্ছে কিসের সূত্র বলতো? চক্রবৃদ্ধি মূলধন। এখন একটা কথা তোমাদেরকে বলি, তোমরা অনেকে হচ্ছে পরীক্ষা দিতে যাও, পরীক্ষার সময় হচ্ছে অনেকে সূত্র ভুলে যাও অঙ্ক যখন করতে যাও। আমি যে কাজটা করি, তোমাদেরকে একটা ট্রিক্স শিখে দিই। সেটা হচ্ছে গিয়ে, ধরো সূত্র তো আসলে আমরা তো মানুষ জাতি হিসেবে ভুলে যাওয়াটাই আসলে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে, সূত্র যখন মুখস্থ করে যাই, আমি পরীক্ষা হলে ঢুকেই হচ্ছে ওই যে পিছনে কাগজের পিছনে একদম সিরিয়ালি সূত্রগুলো লিখে ফেলি, মুখস্থের মধ্যে যা আছে। রুল পরে, আমার রুল পরে, বাট আমি আগে যে সূত্রগুলো আমার মুখস্থ আছে সবগুলো সূত্র আমি কি করি? সিরিয়ালে লিখে ফেলি। লেখার পরে আবার দেখা যায় যে একটু পরে যে অঙ্ক আমার প্রশ্ন দিবে, ওই প্রশ্ন থেকে দেখা যায় যে উত্তর এখানে। কথা বুঝতে পারছি না? কোনো প্রকার নকল না, জাস্ট তোমাকে কিছু টেকনিকের কথা বলতেছি। এই টেকনিক গুলো চাইলে তুমি অনুসরণ করতে পারো। এরপর তোমাদের কাগজে কাটা যায় বেশি, সেটাও তোমরা বাদ দিতে পারো। সেটা করতে পারো যে রাফে গিয়ে অঙ্ক করতে পারো, খুব দ্রুত ওখানে অঙ্ক করবা, পরে মিলে আবার দেখবে যে এটা মিলে কিনা। মিললে এরপরে তুমি এটাকে এখানে করতে পারো। হ্যাঁ, অনেক হচ্ছে টাইম পায় না, যাদের হচ্ছে লেখা স্লো, তারা এই ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকবে, এটা বলে রাখলাম। যাই হোক, একটু মনোযোগ দাও। জান্নাত মজুমদার আমাদের কমেন্টস করেছে, স্যার আমি জেরিনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পুরা একটা অধ্যায় একটু খেয়াল করো, পুরা একটা অধ্যায় মোটামুটি এইটার উপরে ডিপেন্ডেন্ট, এই যে অংশটার উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আরো কিছু সূত্র আছে লাভ ক্ষতির, বা আরো কিছু আমাদের কাজ আছে, বাট বেশিরভাগ সময় তোমার এই কয়টা সূত্র থেকে তোমার কি আসে? প্রশ্ন আসে। আমি কথা বুঝতে পারছি? তো সো এই অঙ্কগুলো একটু মাথা রাখবা। এবং হচ্ছে আমি এই মুহূর্তে তোমাদেরকে আর একটু সাজেশন দিয়ে দিব, বলবো যে কি কি তোমরা একটু ভালো করে অঙ্ক করবা। তোমরা হচ্ছে তোমাদের যে বই আছে, বইয়ের এই যে 10 নাম্বার যে অঙ্কটা আছে, কেমন? 10 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, তারপর হচ্ছে তোমাদের 13 নাম্বার, 10 নাম্বার, 10 নাম্বার, 9 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার আর কি, এবং 13 নাম্বার, 9 নাম্বার, 9, 10, 13। তারপরে আরো কিছু অঙ্ক নিতে পারো, 11টাকেও রাখতে পারো, এবং সর্বশেষ হচ্ছে আমাদের 14 নাম্বার। ঠিক আছে? এই কয়টা অঙ্ক যদি তুমি করো, আশা করতেছি ইনশাল্লাহ তোমার কমন পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। আমি আশা করতেছি ইনশাল্লাহ চলে আসবে, আসার সম্ভাবনা খুবই বেশি। কেমন? তো তোমরা একটু ভালো করে দাগায় নিতে পারো। যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে জানাইতে পারো। কেমন? আচ্ছা, তো আমি এখানে যদি একটু তোমাদেরকে সহজ করে দিই,
যদি একটু সহজ করি, তোমরা এই অঙ্কগুলা করতে হবে, এটার জন্য তো লং টাইম প্রয়োজন, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা এটা করো, তোমরা করলে খুব দ্রুত করতে পারবে। আর যদি তোমরা চাও যে স্যার আমাদের ক্লাস প্রয়োজন, তাহলে আমি চেষ্টা করব যদি রেকর্ডেড ক্লাস ব্যবস্থা করা যায় এবং সেটা আপলোড দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। তোমাদের আগ্রহের ভিত্তিতে ক্লাসের আয়োজন করা হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি যদি তোমাদেরকে একটু বলি, যেমন ধরো একটা অঙ্ক করে দেখাচ্ছি, কেমন একটা অঙ্ক করে দেখাচ্ছি যে 10 নাম্বার যে অঙ্কটা আছে এটা একটু করে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। 10 নাম্বার অঙ্কটা কি বলছে, বার্ষিক শতকরা, একটু দেখো, এটাকে চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীতে এটা অনেক কাজে লাগবে, কেমন? স্যার আমি পারিয়া, হ্যাঁ পারিয়াকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। এরপরে স্যার আসসালামু আলাইকুম, শাহাদাত ভাই কমেন্টস করেছেন, হ্যাঁ ভাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো যাই হোক, আমরা হচ্ছে এবার একটু মূল বিষয়ে যাই। আমাদের একটা অঙ্ক তোমাদেরকে দেখাই দিই, কেমন? একটু ভালো করে মনোযোগ দাও। তো 10 নাম্বার যে অঙ্কটা, এটা জাস্ট একটু বোঝানোর জন্য দেখা দিয়েছি। বার্ষিক শতকরা, শতকরা শব্দের মানে হচ্ছে 100তে, কততে? 100তে। শতকরা শব্দের মানে হয়েছে 100তে হিসাব। তাহলে 100তে কত বলছে? 8.50। এবং আমরা যখন 100তে হিসাব বুঝি, তখন আমরা সেখানে একটা পার্সেন্ট নিয়ে আসি, নাকি? তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে তাহলে যেটা দিছে, এই যে পার্সেন্ট, শতকরা, হার, এই শব্দগুলো থাকলেই আমি বুঝে নিব ওইটা হচ্ছে আর। কথা বুঝতে পারছি কিনা? আর হচ্ছে মুনাফার হার আর কি। মুনাফার হার কত বলতো? 8.50%। তাহলে আমি এটাকে লিখতে পারি 8.50%। দেখো, তোমার কিন্তু পার্সেন্ট দিয়ে দেয় নাই, তোমাকে পার্সেন্ট দিয়ে দেয় নাই, শতকরা শব্দটা যেহেতু দিয়ে দিছে, তুমি বুঝে নিতে হবে যে এটা একটা পার্সেন্টেজ তোমাকে বলে দিছে। কথা বুঝে আসছে? আচ্ছা, যাই হোক, এরপরে তোমাকে বলছে চক্রবৃদ্ধি মুনাফায়, চক্রবৃদ্ধি মুনাফায় এত টাকার, কত টাকার? 10,000 টাকার। তার মানে চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার। তাহলে 10,000 টাকা এটা কি? এটা হচ্ছে তোমার মূলধন, অর্থাৎ যে টাকাটা তুমি ইনভেস্ট করছো। কথা বুঝে এসছে কিনা? তাহলে আমার এই যে ফি এর মান কত বলতো? 10,000 টাকা। কত হাজার টাকা? 10,000 টাকা। কথা বুঝতে পারছি কিনা? এবং আমাদের কি লাগবে দেখো, আমি একটা কথা বলি, ধরো আমি একটা সূত্র লিখতেছি, সি ইকুয়াল টু ফি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার কি বলতো? এন। এখন এখানে চলক কয়টা আছে বলতো? চলক কয়টা আছে? চলক কি? চলক হচ্ছে ইংরেজি বর্ণমালা যেগুলো আছে, এগুলোকে নরমালি আমরা চলক বলে থাকি, ভেরিয়েবল বলে থাকি। তাহলে এখানে চলক কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা চলক আছে? চারটা। আমার যদি যে কোনো চারটার মধ্যে তিনটা চলক দেওয়া থাকে, তাহলে বাকিটা যে কোনো মূল্যে ইনশাল্লাহ আমি ক্যালকুলেশন করে বের করতে পারবো। আমার কথা কি বুঝে আসছে কিনা? ধরো তোমার 10টা চলক দেওয়া আছে, 10টা চলক দিয়ে অঙ্কন একটা সূত্র আছে, তাহলে তোমার যদি 9টা চলক জানা থাকে, তাহলে তুমি বাকিটা যেমনি ইচ্ছা ওইভাবে তুমি বের করতে পারবা, এবং এটা পসিবল। কথা বুঝতে পারছি? আচ্ছা, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। তাহলে এখন আমাদের আর কয়টা লাগবে বলতো? চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি মূলধন যেটাই বলুক আমাকে, আমি জানি আমার সূত্র কয়টা, চলক কয়টা ওখানে? চারটা। তাহলে চারটা চলক যদি হয়, তাহলে আরেকটা মান লাগবে, দেখবো আমরা ওইটা আছে কিনা। পরেই খুঁজে দেখতেছি টাকার 2 বছরে। তার মানে দেখো, এই যে বছর, আবারও বলতেছি, সময় যেটা এন, ওই এনটাকে সবসময় আমরা বছরে রাখবো। কিসে রাখবো? বছরে। যদি কখনো মাস দিয়েও দেয়, ওই মাসটাকে আমি 12 দ্বারা ভাগ দিয়ে কোথায় নিয়ে যাব? বছরে নিয়ে চলে যাব। আবার 100 দ্বারা ভাগ দেওয়া যাবে না, মাথা রাখতে হবে। এখানে 100 হিসেব তো আসবেই না। তোমার যেহেতু এক বছরে কত মাস? 12 মাস। সো তোমাকে এটা কত দ্বারা ভাগ করতে হবে? 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 12 দ্বারা ভাগ করলে কি হবে? এটা কোথায় চলে যাবে? বছরে চলে যাবে। তাহলে আমাদের এখানে এন, কে আমরা কি বলতে পারি? 2 বছর। কথা বুঝে আসছে? এখন তোমাকে বের করতে বলছে এটা কি? দেখো, তোমাকে বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। খেয়াল করো, তাহলে আমাদের বের করতে বলছে যে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা আগে বের করবো চক্রবৃদ্ধি মূলধন, এরপরে বের করবো চক্রবৃদ্ধি মুনাফা। দাফে দাফে আগে চক্রবৃদ্ধি মূলধন, তারপর হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা এখন এই কাজটাই করবো, যে আমরা জানি, আগে লিখবো, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সমান সমান, মনে আছে চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করে? সি। তাহলে সি ইকুয়াল টু ফি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। কথা বুঝে আসছে? আচ্ছা, এখন যদি আমি মানগুলো বসাই, ভ্যালুগুলো বসাই, তাহলে এখানে কত আছে? 10,000। তাহলে আমি কত বসাবো? 10,000 টাকা বসাবো। কেমন? 10,000 বসাবো, হ্যাঁ 10,000। এরপরে আমাদের কি আছে এখানে ভিতরে? 1। তাহলে আমরা এটাকে 1 দিব, যেহেতু বাংলা লিখছি। আর কে দিব? 8.50%। তাহলে 8.50% যদি হয়, তাহলে আমরা এটাকে কিভাবে একটু যদি ভাঙি, একটু খেয়াল করো। প্রথমত হচ্ছে এটাকে কিভাবে ভাঙা যাবে? 8.50% মানে 100 ভাগের 8.50, কেমন? আর এন এর মান কত বলতো? 2।
আচ্ছা আমরা যদি এটাকে একটু রাফ করি, ধরো 8.50 ডিভাইড বাই কত 100, এরপরে ধরো আমরা যদি পরবর্তীতে একটু কাজ করি 100 এই দশমিকটা উঠে দিতে চাইলে দশমিকের জন্য নিচে কত 1 আর পরে দুটো সংখ্যা আছে এই জন্য দুইটা শূন্য, তাহলে কত হইলো 850। তাহলে আমরা যদি কত গুণ দিই 100 গুণ দিই 100 যদি গুণ দিই তাহলে কত হবে 10,000 না 10,000, তাহলে কত হলো 850। আলটিমেটলি এটা কি হচ্ছে বলো, বা হচ্ছে এখানেও আমরা কাজটা করতে পারতাম, এখানেও কাজটা করা যেত খুব ইজিলি, আমি এখানে চলে আসলাম। যাই হোক, এবার আমরা যদি এটাকে একটু কাজ করি তাহলে হবে 0.085, কথা বুঝতে পারছি কিনা 0.085। তাহলে আমরা এখানে এখন এটাই বসাবো যে 10,001 যোগ 0.085, উপরে কত বলতো 2, তাহলে কত হইলো 10,000, হ্যাঁ 1.085, উপরে কত 2। আচ্ছা তাহলে 10,000 10,000 জায়গায় থাকবে, এটা কোনো সেন্স হবে না। আর 1085 কে দুইবার লিখে গুণ দিলে কত হয়, 1085 কে দুইবার লিখে গুণ দিলে কত হয় আমরা এখন সেটাই দেখবো। একটু সময় বাঁচানোর জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করতেছি এখন। সময় তোমরা মাথায় রাখবা, যদি বাড়িতে তোমরা করো তাহলে ক্যালকুলেটর না ইউজ করার চেষ্টা করবে। আমি সবসময় ডিমোটিভেট করি যে ক্যালকুলেটর ইউজ করবা না, ক্যালকুলেটর ইউজ করলে তোমাদের ব্রেইনটা হচ্ছে মোটামুটি একটা যন্ত্র নির্ভর হয়ে যাবে, বুঝতে পারছো? ব্রেইনটাকে তুমি অ্যাক্টিভ রাখতে চাইলে তোমাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন তুমি যত বেশি করবা তত বেশি তোমার ব্রেইন অ্যাক্টিভ থাকবে, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 1.17, হ্যাঁ 177। তাহলে আমরা এটাকে 1.8 লিখতে পারি। কেমন, কেন 1.8 লিখছি এটা পরে বলবো তোমাদের, এখন যেহেতু সময় নাই খুব বেশি। আচ্ছা এরপরে লিখি আর কয়েকটা সংখ্যা লিখি, যেহেতু চলে আসছে 772225। আচ্ছা এটাকে এবার আমরা এটার সাথে গুণ দিব, তাহলে গুণ কত 10,000 গুণ 10,000, তাহলে কত হইলো 11,772.25, বুঝতে পারছি? তাহলে এখানে একটু খেয়াল করো তোমরা যে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত বের হইলো বলতো, চক্রবৃদ্ধি মূলধন কত বের হইলো, চক্রবৃদ্ধি মূলধন বের হইলো 11,772.25 টাকা। ওরা বুঝে আসছে কিনা? এখন আমাদের তো দুইটা প্রশ্ন করছে, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। স্যার চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে বের করে? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে ওই যে চক্রবৃদ্ধি মূলধন থেকে জাস্ট ফি মানে মূলধনটাকে বিয়োগ করে দিব, বাস হয়ে গেল। তাহলে এখন আমরা ওইটাই করব যে চক্রবৃদ্ধি কি মুনাফা, কেমন চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান সি মাইনাস ফি। সি এর মান কত 11,772.25। ওকে, এখন আমাদের কি করতে হবে, একটু দেখতে হবে যে ফি এর মানটা কত। ফি এর মান তো স্যার একটু আগে আমরা বসাইছিলাম না, কত 10,000, কত হাজার 10,000। আমি যদি বিয়োগ করি কত হবে 1772 কত হবে 72.25। ব্যাস এককগুলা দিয়ে দিতে পারি, চাইলে ব্র্যাকেট ইউজ করে এককগুলো আমরা এখানে উল্লেখ করে দিতে পারি, কেমন টাকা। সুতরাং সি ইকুয়াল টু, ব্যাস আমাদের অঙ্কটা হয়ে গেল। কথা বুঝে আসছে কিনা বলো, কে কে বুঝতে পারছো? ইয়েস ইয়েস লিখে জানো, জাস্ট ইয়েস কমেন্টস করে জানো সবাই কে কে আমাদের এই অঙ্কটা বুঝতে পারছো, কে কে আমাদের এই অঙ্কটা বুঝতে পারছো। আমি দেখবো ক্লাসে উপস্থিতি কেমন, সবার উপস্থিতিটা একটু চেক করব যে ক্লাস কে কে দেখতেছো এবং কে কে বুঝছো। জাস্ট ইয়েস লিখে জানো, ইয়েস লিখে কমেন্টস করো যে স্যার বুঝতে পেরেছি, ইয়েস লিখে কমেন্টস করো। হ্যাঁ সবাই একটু কষ্ট করে যারা ক্লাস করতেছো, আমি দেখবো ক্লাসে উপস্থিত থাকলে আমি কন্টিনিউ করব, আদারওয়াইজ হচ্ছে ক্লাস তো কন্টিনিউ করা পসিবল হবে না যদি অডিয়েন্স না থাকে। অডিয়েন্স থাকতে হবে, অডিয়েন্স না থাকলে তো হচ্ছে আমি কাকে ক্লাস করাবো। সো হচ্ছে সবাই একটু ইয়েস লিখে জানাও যারা ক্লাস করতেছো, কেমন কন্টিনিউ করব, আদারওয়াইজ হচ্ছে। ওকে, অনেকে হচ্ছে আমাদের এখানে কমেন্টস করে জানাচ্ছে যে আমাদের বুঝতে পেরেছে অঙ্ক, আশা করতেছি সমস্যা হবে না খুব বেশি একটা। ওকে থ্যাংক ইউ, আমরা মোটামুটি অনেককেই পেয়েছি যারা হচ্ছে ক্লাসে খুবই মনোযোগের সাথে ক্লাস করছে। তো আমরা পরবর্তীতে যেতে পারি, কেমন? তো এইভাবে হচ্ছে তোমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করবা আর হচ্ছে চক্রবৃদ্ধি। আচ্ছা আমি এখানে একটু কথা বলে রাখি, তোমাদের মনে আছে কিনা জানি না, আমাদের এখানে মনে হয় চক্রবৃদ্ধি মুনাফাটা বের হয়েছিল 1100 হচ্ছে 1772.22 মনে হয়, যত সম্ভব। আচ্ছা যাক আমি বলে গেছি, এখানে লিখছিলাম হ্যাঁ 1772.25
5। ওকে, এখন ধরো তোমাকে যদি এটা বলতো চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা এই দুইয়ের মধ্যে পার্থক্য, তাহলে তুমি কি করতা? জাস্ট এখান থেকে সরল মুনাফাটা বের করতে। তাহলে সরল মুনাফা কিভাবে বের করবা? যদিও তোমার অঙ্কে দেওয়া ছিল না প্রশ্নে, তাও আমরা এটা বের করে দেখাবো। দেখো কিভাবে বের করি। তাহলে আমরা এখন বলবো, সুতরাং সরল মুনাফা, সরল মুনাফা, সরল মুনাফা আই ইকুয়াল ফি আর এন। ওকে স্যার, ফি এর মান কত? 10,000। কত থাউজেন্ড? 10,000। এরপরে কত? আর এর মান, আর এর মান কত? 8.50%। তাহলে আমরা এটাকে লিখতে পারি 100/8.5। ওকে, 5 এবং এন এর মান কত? 2। তাহলে আমরা যদি এখন এটাকে ভাগ দিই, আচ্ছা 100 দ্বারা যখন আমি 8.50 কে গুণ দিব, তখন এটা 850 হয়ে যাবে। 850 এর সাথে 2 গুণ দিলে 85 দুগুণে কত? 170, 1700। ওকে, 1000 কত হলো? 700। কেমন? আচ্ছা, ক্যালকুলেশনে কোথাও ভুল আছে কিনা একটু দেখিও তোমরা, ক্যালকুলেশনে কোথাও ভুল আছে কিনা একটু দেখিও। কেমন? আশা করতেছি ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, তাও যদি ভুল হয়ে যায় আর কি, যদি ভুল হয় তাহলে একটু দেখে নিও। আমাদের দেখি একটু, আমি আবার একটু দেখি, 200 কাটা, তাহলে হচ্ছে 100 দ্বারা গুণ দিলে 850, 850 দুগুণে কত হবে? হ্যাঁ, আমাদের 17। তাহলে সুতরাং আমাদের যদি এখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বলে, তাহলে আমরা এইভাবে লিখবো যে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য সমান কত আছে এখানে? চক্রবৃদ্ধি মুনাফা কত পাইছি? 1772.25। 1772 কত? 25 বিয়োগ পার্থক্য মানেই হচ্ছে বিয়োগ, তারে বিয়োগ করব? সরল মুনাফা। সরল মুনাফা কত? 1700। কত? 1700 বিয়োগ করলে কত হয় বলো? কত হবে? 72.25 টাকা। কথা বুঝে আসছে? তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য, এভরিথিং ইজ ওকে। আমরা সবকিছু বের করে ফেলছি। কথা বুঝতে পারছো? এইভাবে তোমাকে কি করতে হবে? আনসার করতে হবে। তোমাকে এইভাবে আনসার করতে হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বলে দিচ্ছি আগে থেকেই যে এই টাইপের একটা অঙ্ক থাকতে পারে। তোমরা জানো তোমাদের অনেকের হচ্ছে বৃত্তি পরীক্ষা সামনেই বৃত্তি পরীক্ষা। তো আমার যতটুকু ধারণা, বৃত্তি পরীক্ষা হয়তো এগুলো শর্ট কোয়েশনে দিয়ে দিবে, এবং একটা সৃজনশীল যদি দেয় সেটা হবে ওই যে পরিমিতি অধ্যায় থেকে। কেমন? ওকে, আমি এটা মুছে ফেলতেছি, সবাই আশা করতেছি বুঝছো। কেমন? যাই হোক, আমি এটা মুছে ফেলতেছি। একটু সবাই একটু মনোযোগ দাও। আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে কি, আমরা পাটিগণিতের আরেকটা অধ্যায়, সেটা কোনটা বলতো? পরিমিতি নিয়ে একটু কথা বলবো, পরিমিতি অধ্যায়টা নিয়ে একটু কথা বলবো। সবাই একটু ওই অধ্যায়ে যাও, বইটা একটু সামনে রাখো, ফুলি মনে করো যে তোমার সামনে ক্লাস, স্যার তোমার ক্লাস নিচ্ছেন, এবং তুমি পরিপূর্ণভাবে একজন মানে ছাত্র অথবা ছাত্রী যেভাবে ধরো স্যারের সামনে বসে ক্লাস করে, ওইরকম অ্যাটেনশন নিয়ে তুমি ক্লাস করো, দেখবা তাহলে মজা পাবা। তুমি এখানে মোবাইল বাবার বা হচ্ছে এটাকে ল্যাপটপ বাবার, এটাকে কম্পিউটার বাবার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট এটাই মাথায় রাখো যে তোমার সামনে স্যার ক্লাস নিচ্ছে, এবং ক্লাসটা মনোযোগ সহকারে আমি দেখতেছি কিনা বা বুঝতেছি কিনা। কেমন? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে এখন আলোচনা করব কোনটা নিয়ে বলো? কোনটা নিয়ে আলোচনা করব? 3 নিয়ে, অর্থাৎ পরিমিতি অধ্যায়, পরিমাপ অধ্যায়টা নিয়ে। তো পরিমাপ অধ্যায় যে বিষয়টা আমি বলবো তোমাদের, এখানে এই যে দেখো, আমি যদি একটু দেখাই, দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে এই যে বক্সগুলো আছে না, বক্সগুলোর মধ্যে যে মানগুলো আছে, তোমরা অবশ্যই 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 এই মানগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা। কেমন? বিশেষ করে আমি যদি কয়েকটা বলি, যেমন মনে করো যে 1 ইঞ্চি সমান, এগুলো তো সবাই জানো। 12 ইঞ্চি সমান 1 ফুট, 3 ফুট সমান, এগুলো সবাই জানো। মোটামুটি 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার এটা আসে। এরপর হচ্ছে 1 গজ সমান কত, 1 মাইল সমান কত, 1 কিলোমিটার সমান সমান কত, 1 মিটার সমান সমান কত ইঞ্চি। এগুলো বেশিরভাগ পরীক্ষায় কিন্তু এসে থাকে। কেমন? একটু ভালো করে দেখবা। এরপরে গ্রাম এবং ডেকামিটার, হেক্টোমিটার, তারপরে হেক্টোগ্রাম বা হেক্টো, অনেক সময় মেট্রিক টনটা আসে। 1 মেট্রিক টন সমান সমান হচ্ছে তোমার 1000 কেজি, এবং হচ্ছে বা কিলোগ্রাম আমরা যেটা বলে থাকি, এবং 1 কুইন্টাল সমান সমান হচ্ছে 100 কেজি। এগুলো একটু বেশি করে মনোযোগ দিয়ে মুখস্থ করে নেবা। কেমন? আচ্ছা, গেল এটা। তারপর হচ্ছে আবার এখানে পরে লিটারের হিসেবে কয়টা আছে, এবং লিটারের হিসেবটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় এটা এসে থাকে। তো লিটারটা একটু ভালো করে দেখবা। বিশেষ করে 1 ঘনমিটার সমান সমান হচ্ছে তোমার মনে হয় 1000 লিটার, এবং 1000 ঘন সেন্টিমিটার সমান সমান হচ্ছে 1 লিটার। এই দুইটার মধ্যে পার্থক্য আছে, খুবই সূক্ষ্ম পার্থক্য। তোমাকে এটা খুবই মনোযোগ সহকারে এটা আত্মস্থ করতে হবে। কেমন? ভালো করে এটা একটু পড়ে নিও। অর্থাৎ এই জাতীয় প্রশ্ন আসতে পারে, এই যে এখানে আছে 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার।
আর 1 ঘনমিটার সমান সমান হচ্ছে 1000 লিটার। আমার মনে হয় ঘনমিটার দিয়ে তোমরা অঙ্কগুলো সবচেয়ে সহজে করতে পারবা। অনেক সময় সেন্টিমিটারে নিলে এটা একটু মানে কেমন জানি হয়ে যায়। তোমরা চেষ্টা করবা যে ঘনমিটারে নিয়ে অঙ্কটা করতে, এবং খুব ইজিলি তুমি এটা সলভ করতে পারবা। কেমন? আচ্ছা, গেল এটা। এরপরে কয়েকটা ক্ষেত্রফলের সূত্র আছে। ক্ষেত্রফলের সূত্রগুলা তোমাকে ভালো করে দেখতে হবে স্যার, ভালো করে দেখতে হবে। আমি দেখবো ক্লাসের উপস্থিতি কেমন, এরপর হচ্ছে আমি ক্লাস শুরু করতেছি। ওকে, তো একটা বিষয় তোমাকে বলে দিই, ক্ষেত্রফলের যে বিষয়টা, ক্ষেত্রফল পরিমাপ, এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ স্যার। আমি জাস্ট একটু ক্ষেত্রফল নিয়ে একটু আলোচনা করি এখন, একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো, বেশিরভাগ ক্ষেত্রফলে হচ্ছে আচ্ছা আগে এটা বলি, ক্ষেত্রফল জিনিসটা কি, কেমন? ক্ষেত্রফল জিনিসটা আসলে কি, কিভাবে বুঝাবো? ধরো আমি একটু কথা বলি। ধরো আমার হাতে এই বইটা দেখতেছো, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। আচ্ছা যাই হোক, যে বই হোক সমস্যা নাই। এই যে এটা একটা পৃষ্ঠ আছে কিনা বলো, এটা একটা সমতল দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। ধরো এই সমতলে মানে এই জায়গাটার মধ্যে আমার টোটাল কতটুকু জায়গা আছে, মানে এখানে টোটাল কতটুকু জায়গা আছে, সেটাই হচ্ছে কি বলতো, এটা ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল জিনিসটা ফিল করতে পারি না। সো এটাকে মনে হয় অনেক কমপ্লেক্স একটা বিষয়, মানে কি না কি, মানে এটা হচ্ছে একটা, ধরো আমি ক্ষেত্রফল পড়তেছি, এটা মুখস্থ বিদ্যা মনে হয়। আসলে বাস্তবিকভাবে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল জিনিসটা হচ্ছে আমরা যে নর্মালি ওই যে জায়গা জমিন মাপি না, জায়গা জমিনে তোমার বেশিরভাগ না, মানে একদম সবসময় হচ্ছে ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়। বুঝতে পারছো? তোমাদের যে জায়গাগুলো বিক্রি করা হয়, মাপা হয়, এগুলো হচ্ছে আবার কিনা হয়, এগুলো বেশিরভাগ সময় হচ্ছে ক্ষেত্রফল দিয়েই তারা এই ক্যালকুলেশনটা করে। কথা বুঝতে পারছো? ইভেন তুমি যদি ভালো করে এটা আত্মস্থ করতে পারো, তাহলে কিন্তু তুমি সুন্দরভাবে তোমাদের জায়গা জমিন যতটুকু আছে সব মাপতে পারবা। এবং কেউ যদি বেশি নিয়ে যায়, সেটা তুমি বলে বলে দিতে পারবা, যদি তোমার মাপের বিষয়টা খুব সুন্দরভাবে হয় আর কি। সুন্দরভাবে তুমি এটা করতে পারো। যাই হোক, আমি এটা বুঝালাম। আচ্ছা, দুইটা জিনিস তোমাদেরকে আজকে ক্লিয়ার করবো। একটা হচ্ছে ক্ষেত্রফল কি। ক্ষেত্রফল মানে ধরো এই বোর্ডটা যদি ক্ষেত্রফল বলি, বোর্ডের মধ্যে টোটাল কতটুকু জায়গা আছে, কতটুকু স্পেস আছে, সেটাই হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল। ওকে, এরপর হচ্ছে কি পরিসীমা। দেখো আমি এখন একটা চিত্র আঁকি, মনে করি এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ। এটা ক্ষেত্রফল মানে কি, এই চতুর্ভুজের ভিতরে এই ভিতরে টোটাল কতটুকু জায়গা আছে, এটা হচ্ছে কি, এটা ক্ষেত্রফল। আচ্ছা, পরিসীমাটা কি? পরিসীমা হচ্ছে, মনে করো যে আমাদের একজন করিম নামে একটা ছেলে ছিল, এখন মনে করো যে এখন তো শীতকাল, তো এখন যদি কেউ দান টান করতে যায়, কিছুদিন পরে আবার দান টান করবে, তো এখন তো পানি সেচ দিতে হবে, এখন তো আর বৃষ্টি থাকবে না। তো এখন বৃষ্টি দেওয়ার জন্য যেহেতু পানি দিয়ে সেচ দিচ্ছে বা পানি দিয়ে সেচ দিবে, তো পানি তো ওই যে লাইল যেটা আছে, আমরা যেটা বলি ক্ষেতের পাশ অথবা জমির পাশ, ঠিক আছে, পার যেটাকে বলি, ওই পার দিয়ে হয়তো বা হচ্ছে পানি যে চলে যেতে পারে ছিদ্র থাকলে। তো মনে করো যে করিমের বাবা কি করলো, এই কোনায় বসে থাকলো, এই কোনায় বসে করিমকে বললো যে বাবা তুমি একটু কাজ করো, তুমি হচ্ছে একটু চারপাশে একটু ঘুরে এসে দেখো যে কি অবস্থা, চারপাশে হচ্ছে পানি কোনো যাচ্ছে কিনা। তখন করিম আবার বললো যে ঠিক আছে বাবা, আমি এখান থেকে এখানে গেলাম, তারপরে এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে আবার বাবার কাছে এসে ব্যাক করছে। এই যে সে চারপাশ ঘুরলো, এই চারপাশটাই হচ্ছে কি আমাদের বলতো পরিসীমা। কথা কি বুঝতে পারছি কিনা বলো? এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে শুধুমাত্র আমাদের চতুর্ভুজের জন্য নাকি? না, এটা চতুর্ভুজের জন্য যতগুলো আসে। মনে করো আমি যদি এখন এরকম একটা কি আঁকি, ধরো এরকম একটা কি আঁকলাম, 1 2 3 4 5 6 ষড়ভুজ আঁকলাম। ওকে, তাহলে ষড়ভুজে কি হবে? জাস্ট 6টা বাহুর যোগফল নির্ণয় করবো। কয়টা বাহুর যোগফল নির্ণয় করবো? 6টা বাহুর যোগফল নির্ণয় করবো। কথা কি বুঝতে পারছি? কিনা বলো? আমাদের সাথে কে কে আছে আমরা একটু দেখে নিই। আমাদের সাথে কে কে আছে একটু দেখে নিই কেমন? আচ্ছা যাই হোক, যারা যারা ক্লাস করতেছো তারা একটু কমেন্টস করে জানাও, যারা যারা ক্লাস করতেছো তারা একটু কমেন্টস করে আমাকে জানাও, যারা যারা ক্লাস করতেছো তারা একটু আমাকে কমেন্টস করে জানাও যে স্যার আমরা এখনো ক্লাসে আছি। কেমন? স্টুডেন্টরা ক্লাসে না থাকলে, অ্যাটেন্ড না থাকলে তো হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করানো যায় না, টিচারের অ্যাটেনশনও থাকে না। আচ্ছা যাই হোক, আমি একটু পানি খেয়ে নিই। ওকে, ক্লাসে আসো কিনা জানো? সবাই কি ক্লাসে আসো না জিমে গেছো? জিমানো যাবে না স্যার, আমি আমি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। কেমন? জিমানো যাবে না। ওকে, খেয়াল করো যেটা বলছিলাম। আচ্ছা, আবার অ্যাটেনশন দাও। আমরা হচ্ছে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি, ধরো পরিসীমা বা ক্ষেত্রফলের যে বিষয়টা আসছে সেটা বললাম। এখন ধরো ষড়ভুজের ক্ষেত্রফল, মনে করো যে এটা পরিসীমা, এটা এ, এটা বি,
এটা সি, এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ। ওকে, পরিসীমা যদি বের করি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ। ঠিক আছে, এই ছয়টাকে যদি আমি যোগ করে দিই তাহলে আমার পরিসীমা বেড়ে গেছে। বুঝতে পারছো কিনা? কেউ যদি বিভিন্ন পরিসীমার সূত্র ভুলে যাও তাহলে তোমরা এই কাজগুলো করে মানে জাস্ট যোগ করে দিবা, প্রত্যেকটা বাহুকে যোগ করে দিবা, এনাফ, বের হয়ে যাবে। বুঝতে পারছো? আর সাথে এটা বলে রাখি, তোমাদের দশম অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ দুইটা সূত্র আছে, তিনটা সূত্র আছে, তিনটা। একটা আরো আরো থাকতে পারে, তবে তিনটার মধ্যে একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, আমি এটা বলে দিই, বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার, এবং বৃত্তের পরিধি। এখন বলবো স্যার পরিধি জিনিসটা কি? আমরা বিভিন্ন বাহু, যে বাহুগুলো থাকে এগুলোর ক্ষেত্রে পরিসীমা ইউজ করি, শব্দটা ইউজ করি, আর বৃত্তের ক্ষেত্রে বৃত্তটা যেহেতু রাউন্ড, এটার ক্ষেত্রে আমরা পরিধি ইউজ করি না। তুমি যদি চাও পরিসীমা শব্দটা ইউজ করবা তাহলে অ্যাজ ইউ উইশ, তুমি চাইলে এটাও করতে পারো, সমস্যা নাই। তবে পরিধি পরিসীমা দুইটাই মোটামুটি কি একই জিনিস, একই পারপাসে এটা হচ্ছে ইউজ করা হয়। তাহলে আমরা এটাকে বলতে পারি যে 2πr, কেমন? এটার সূত্র হচ্ছে 2πr। এবং আরেকটা আছে সিলিন্ডাকৃতির, কেমন? সিলিন্ডাকৃতির হচ্ছে এরকম, ধরো আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে তোমরা এখানে একটা মগ দেখছো, যদিও বা এটার হচ্ছে নিচের দিকটা একটু হচ্ছে ডালু, এবং এটা নিচের দিকটা একটু সরু, উপরের দিকটা একটু হচ্ছে মোটা, কেমন? তাহলে আমরা এটা দিয়ে উদাহরণ যদিও বা দিয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু আমি তবুও জানার জন্য বলতেছি। ধরো এই টোটাল এখানে এই জায়গাতে, তারপরে নিচে টোটাল কতটুকু কি আছে বলতো, আমার জায়গা আছে, সেটাই হচ্ছে কি বলতো, সেটাই হচ্ছে আমাদের মানে এই যে সিলিন্ডারটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আমি কথা বুঝতে পারছি কিনা বলো? এটা হচ্ছে সিলিন্ডারটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা এখন সিলিন্ডারটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা একটু ভালো করে দেখতে পারি যে এটা কি বলছে সিলিন্ডারটির। সিলিন্ডারকৃতির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল লিখতে পারি। তোমরা একটু দেখে নিও কিভাবে লিখছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। কি বলতো, এটা হচ্ছে মনে হয় 2 ইন্টু ফাই আর ইন্টু আর প্লাস এইচ। বুঝতে পারছো কিনা? 2 ইন্টু ফাই আর ইন্টু আর প্লাস এইচ, কেমন? 2 ইন্টু ফাই আর ইন্টু আর প্লাস এইচ। একটু সবাই একটু দেখে নিবা, এটা সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। 2 ফাই আর ইন্টু আর প্লাস এইচ, একক হচ্ছে বর্গ একক। তোমাদের পেজ নাম্বার হচ্ছে 156 পৃষ্ঠা, চাইলে 156 পৃষ্ঠায় তোমরা দেখতে পারো, 156 পৃষ্ঠা এটা আছে অলরেডি, সেটা কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, কেমন? একটু দেখে নিও। তো এগুলো একটু মুখস্থ করে নিবা কষ্ট করে, এগুলো থেকে অঙ্ক আসতে পারে, এমসিকিউ সিকিউ শর্ট কোয়েশন। আবার বলতেছি এমসিকিউ সিকিউ শর্ট কোয়েশন, তিনোটার মধ্যে যে কোনো জায়গায় এই যে একটু সূত্রগুলো লিখছি এগুলো থেকে অঙ্ক থাকতে পারে, সোজা কথা। এরপর আসো আমরা এবার আমাদের যে পরিমাপ অধ্যায়টা নিয়ে কথা বলতেছিলাম। ধরো এই যে ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এখন এটা হচ্ছে তার ভূমি, খেয়াল করো, এটা হচ্ছে তার ভূমি। ভূমি থেকে আমি যদি এই বিন্দু থেকে এটার উপর যদি একটা লম্ব আঁকি, আঁকা যায় কিনা? অবশ্যই আঁকা যায়। এখন তাহলে আমি কি পেলাম? ভূমি পেলাম এবং লম্ব পেলাম বা উচ্চতা পেলাম। তাহলে আমরা এই ত্রিভুজটা ক্ষেত্রফল বলতে পারি ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা এটা বলতে পারি যে ত্রিভুজাকৃতির জমি বলো, তারপর তুমি একটা আকৃতি বলো বা যেটাই বলো, ওইটার ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। কথা বুঝতে পারছি কিনা বলো? মানে আমি এটা লিখে দিবা, হাফ গুণন ভূমি গুণন কি বলতো উচ্চতা, গুণন উচ্চতা। বেশিরভাগ সময় এই ভূমিটাকে হচ্ছে বি দ্বারা প্রকাশ করা হয়, বেশিরভাগ সময়, এবং উচ্চতাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, যদি কখনো এটা দেখো তাহলে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। কথা বুঝে আসছে কিনা? আচ্ছা, এরপরে ধরো আমি যদি এবার বলি, এবার ধরো একটা কি আঁকা যায় সব। আচ্ছা, ধরো একটা আয়তাকার জমি আঁকতেছি, ধরো আয়তাকার জমি, এটা একটা আয়তাকার, বা এখানে তো আছে আমাদের আয়তাকার জমি ক্ষেত্রফল, এখানে আছে না? এটাও দেখতে পারি। দেখো ধরো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য। আমরা জানি বড়টাকে আমরা দৈর্ঘ্য হিসেবে বলি এবং ছোটটাকে আমরা কি হিসেবে বলি? প্রস্থ। তাহলে এটা হবে কি বলতো? দৈর্ঘ্য। এটা হবে কি বলতো? প্রস্থ। বুঝে আসছে কিনা? আচ্ছা বলতো, এখানে এখানে আমরা যে এটাকে দুই ভাগ করি, ধরো দুই ভাগ করলাম, একটু খেয়াল করো, দুই ভাগ করছি, এই যে কর্ণ বরাবর দুই ভাগ করছি, এখানে একটা, এখানে একটা। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে বলতো? এটা কি উচ্চতা না?
এটা উচ্চতা। তাহলে আমরা এটা কি, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি হচ্ছে দৈর্ঘ্য, মনে করো এটা এ, এটা হচ্ছে কি বি, তাহলে সূত্র কি হবে, এই ত্রিভুজটার সূত্র কি হবে বলো, একটু আগে শিখছি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। কথা বুঝতে পারছি কিনা? আবার ধরো এটাও আছে, তাহলে এটার উচ্চতা কি বলতো, এটাকে যদি আমি উল্টে দিতে পারতাম তাহলে এটার উচ্চতা হতো কি হইতো, বি হইতো। তাহলে এটার জন্য কি হইতো, হাফ গুণন, তারপরে এটা হয়তো এ, তাহলে এটাও এ, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এটা অর্ধেক এটা অর্ধেক, দুইটা মিলে কি হয়ে গেল, এ গুণন বি। এই জন্য আমরা সূত্র হিসেবে জানি এটা কি বলতো, দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন প্রস্থ। কথা বুঝে আসছি কিনা, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা এটা বলতে পারি যে একটা আয়তাকার জমির ক্ষেত্রফল কি বলতো, দৈর্ঘ্য গুণন প্রস্থ। একটা আয়তাকার জমির দৈর্ঘ্য গুণন কি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন যদি পরিসীমা বলতো স্যার, পরিসীমা কি হইতো, দৈর্ঘ্য, ধরো এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে দৈর্ঘ্য, তাহলে আমি দৈর্ঘ্য লিখতাম। ওকে, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে প্রস্থ, তাহলে আমি প্রস্থ লিখতাম। এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আবার দৈর্ঘ্য, দৈর্ঘ্য লিখতাম। ধরে নাও আমি একটু আগে যে নিয়মটা শিখেছি তোমাদের, এখান থেকে এখান পর্যন্ত আবার কি হতো, প্রস্থ হইতো। ওকে, তাহলে দেখো তুমি আলটিমেটলি দেখো দৈর্ঘ্য হলো কয়টা, একটা দুইটা, তাহলে কি হলো টু দৈর্ঘ্য ধরে নিচ্ছি, যদি এবার এভাবে হয় না কিন্তু বোঝানোর জন্য, প্রস্থ কয়টা, দুইটা, এখানে একটা এখানে একটা, তাহলে কত হলো টু প্রস্থ। উভয় জায়গা থেকে দুই কমন যায় কিনা দেখো, এখানেও দুই আছে এখানেও দুই আছে, তাহলে কি হয়, দৈর্ঘ্য যোগ প্রস্থ, বাস কাজ শেষ। এটা হচ্ছে পরিসীমার সূত্র, যে দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। বুঝছো পরিসীমার সূত্রটা কেমনে আসছে, বুঝে আসছে, পরিসীমার সূত্রটা কেমনে আসছে বুঝে আসছে। আচ্ছা আমাদেরকে একটু কমেন্টস করে জানাও কারা কারা আমাদের সাথে ক্লাস করতেছে, নাম নাম সহ কমেন্টস করবে, এবার একটু নাম সহ কমেন্টস করো কেমন। ক্লাসে যদি 5 জন 6 জন স্টুডেন্ট না থাকে তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করব না, সবাই একটু কমেন্টস করে জানাও কেমন। আমি হচ্ছে নেক্সটে যাব, পরবর্তী দফটা বুঝাবো। এর ফাঁকে তোমরা একটু কমেন্টস করে জানাও সবাই, আমি একটু দেখতে চাই যে কারা কারা ক্লাস করতেছে। আচ্ছা আমার স্টুডেন্ট প্রয়োজন, আমার বাড়তি কেউ ক্লাস না করলে হবে, সমস্যা নেই, ধন্যবাদ যারা আমাদের এখানে অ্যাটেন্ড হয়েছেন। আমি চাচ্ছি যে এই স্টুডেন্টরা এখানে এঙ্গেজড হোক, কেমন, স্টুডেন্টরা এখানে এঙ্গেজড হোক, এবং আমি দেখতে চাচ্ছি যে কারা কারা আমাদের সাথে ক্লাস করতেছে। তামজিদ হাসান, ধন্যবাদ ভাই, আপনাকে অনেক মোবারকবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাইফুল ইসলাম, সাউন্ড কোয়ালিটি ইজ সো গুড, থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার। এরপরে পারিয়া কমেন্টস করেছে যে আমরা ক্লাস করছি, আচ্ছা ওকে থ্যাংক ইউ পারিয়া। আমরা দেখতে চাই আরো কয়েকজনকে দেখতে চাই, কারা কারা আমাদের সাথে আছে। জেরিন আমাদের সাথে ক্লাস করছে, থ্যাংক ইউ জেরিন। আমরা আরো কয়েকজনকে দেখতে চাচ্ছি, যে আমার আমার স্টুডেন্ট প্রয়োজন, আমি ক্লাস নিচ্ছি যাতে স্টুডেন্টদের উপকার হয়। সালাম আলাইকুম স্যার, আশিক হাসান, আশিক হাসানকে ধন্যবাদ আমাদের সাথে ক্লাস করার জন্য। আচ্ছা অনেকে হচ্ছে ওই যে আব্বু আম্মুর অথবা ভাই বোনের আইডি থেকে অ্যাড হয়েছে, তো এই জন্য অনেকে যদি আমি মুরব্বীদের নাম ধরে থাকি এই জন্য দুঃখিত, কিছু মনে নেবেন না। স্যার আমি রাহিমা, ধন্যবাদ রাহিমা। ওকে, আমরা কি ক্লাস কন্টিনিউ করবো কিনা জানো, আমরা কি ক্লাস কন্টিনিউ করবো কিনা একটু জানো, ঠিক আছে। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে বলো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে বলো যাতে ক্লাস করে, ক্লাস অ্যাটেন্ড থাকি। ওকে, আমরা হচ্ছে এবার একটু বীজগণিত এবং হচ্ছে পরিমাপ, পরিমাপ বিষয় নিয়ে তো আলোচনা করলাম। ধরো পরিসীমা বিষয়টা আসছে, পরিসীমা হচ্ছে 3 বাহু যোগ করে দিব, এরপর হচ্ছে ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, না এখানেই শেষ না, তুমি যখন ক্লাস 10-এ উঠবা 9-10 উঠবা, তুমি কিন্তু পরিমিতির 16.1 হচ্ছে একে 16.1-এ আর অনেকগুলো সূত্র পাবা, সেখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবা, সম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবা, দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে তার জন্য আরেকটা সূত্র পাবা, সমকোণী ত্রিভুজের জন্য আরেকটা সূত্র পাবা। বুঝতে পারছি, মনে হয় 5টা সূত্র আছে ওখানে, 5টা সূত্র পাবা। বুঝতে পারছো, জাস্ট এই ক্লাসে হচ্ছে তুমি এটাই শিখো, তুমি যখন অনেক কিছু জানবা অনেকভাবে তুমি বের করতে পারবা, তোমার জমিটা যত যে কোনো ভাবে ত্রিভুজাকৃতি হোক না কেন তুমি সেটার ক্ষেত্রফলটা তুমি বের করতে পারবা, এবং এটা মোটামুটি শিওর। কথা বুঝে আসছে, গেল এটা। তারপরে হচ্ছে চতুর্ভুজ, চতুর্ভুজের ক্ষেত্রফল বললাম, চতুর্ভুজ কয়েক ধরনের হয় সেটা একটু বুঝে নাও। একটা হচ্ছে বর্গ, তারপর হচ্ছে তোমার রম্বস, তারপর হচ্ছে আয়ত, সামান্তরিক, ট্রাফিজিয়াম। আমি আবার রিপিট করতেছি, ট্রাফিজিয়াম, সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ। আমি একটু মুখে বলে দিই, যদি পসিবল হয় আমার রেকর্ডটা হচ্ছে পরবর্তীতে একটু টেনে বা হচ্ছে যে কোনো ভাবে তোমরা একটু দেখে নিবা, একটু লিখে নিবা, যেহেতু শর্ট টাইম আমি মুখে বলতে চাচ্ছি। বর্গের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 1 বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, বুঝতে পারছি। রম্বসের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কর্ণ হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল,
কর্ণ বুঝো তো নাকি? কর্ণ মানে কি? ওই যে কোনাকুনি, মনে করো এই যে দেখো, এই যে এভাবে আমি একটা কি আঁকলাম, আয়ত আঁকলাম, এ কোণা থেকে এ কোণা, আবার এ কোণা থেকে এ কোণা, মানে এই যে কোনাকুনি তাদের যে সংযোগ, সেটাই হচ্ছে কি বলতো, এই যে দূরত্ব, সেটাকে আমরা কর্ণ হিসেবে চিহ্নিত করব। কেমন? আচ্ছা, গেল এটা। তারপরে হচ্ছে গিয়ে পরবর্তী হচ্ছে আয়ত। আয়ত তো একটু আগে বললাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হচ্ছে আয়তের সূত্র। তারপর হচ্ছে সামান্তরিক। সামান্তরিক হচ্ছে তোমার এটা নানাভাবে করা যায়। একটা হচ্ছে ভূমি গুণন উচ্চতা দিয়েও করা যায়, আবার কর্ণ সূত্র দিয়েও করা যায়। তো তোমরা ভূমি গুণন উচ্চতা, শুধুমাত্র ভূমি গুণন উচ্চতা, এটা মাথায় দেখো সামান্তরিকটা কেমন, এটা তোমাদেরকে বলি। দেখো সামান্তরিকটা হচ্ছে এরকম। ধরো আমি যদি একটু বলি, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, এটা হচ্ছে কি ভূমি না? প্রত্যেকটা সূত্রে আসলে ওই যে ঘুরে ফিরে ভূমি গুণন উচ্চতা কেমনে, আমি তোমাদের একটু বলি। ধরো এটা হচ্ছে আয়ত, একটু একটু খেয়াল করো, এটা হচ্ছে বর্গ, এবং এটা হচ্ছে কি তোমাদের রম্বস। ঠিক আছে, একটু মনোযোগ দাও। আয়তের সূত্র কি? ভূমি গুণ দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ। এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আমরা জানি আয়তের একটা প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি সমকোণ। তার মানে যখন 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা কি লম্ব না? এটা কি উচ্চতা না? তাহলে আমি আপাত দৃষ্টিতে এটা কি ভূমি বলতে পারি না? তাহলে কি দাঁড়াইলো? ভূমি গুণন উচ্চতা। বুঝো, ভূমি গুণন উচ্চতা, যেটাকে আমি দৈর্ঘ্য বলতেছি, সেটাকে কিন্তু আমি আবার ভূমিও বলতে পারি। তাহলে এটা একটা ভূমি। তাহলে ভূমি গুণন উচ্চতা কিসের সূত্র হইলো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন তুমি যদি এটা ক্ষেত্রে চিন্তা করো, দেখো এটা তো হচ্ছে কি ভূমি, হ্যাঁ ঠিক আছে স্যার, গুড। কিন্তু এটা কি উচ্চতা হবে? উচ্চতা কি এরকম কাত করে হয়? তুমি কখনো কাত করে ওই যে এর মাথা থেকে তোমার ওই যে ওখানে কোনাকুনি, এভাবে কখনো উচ্চতা মাপছো নাকি? একদম বরাবর স্ট্রেইট স্ট্রেইট করে মাপছো? কোনটা করে মাপছো? অবভিয়াসলি স্ট্রেইট। স্ট্রেইট মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাপছো, প্রায় চেষ্টা করছো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাপার জন্য। তার মানে এখানে একটা এই বিন্দু থেকে, ধরো এই বিন্দু থেকে যদি আমি এই নিচের যে ভূমিটা আছে এটার উপরে যদি একটা লম্ব টানি, তাহলে তখন এখানে কি পেলাম? উচ্চতা পেলাম। উচ্চতাকে এস ধরলাম, এটাকে কি ধরলাম? বি। আবার ঘুরে ফিরে ভূমি গুণন কি হলো? উচ্চতা হইলো। আমার কথাই বুঝে আসছে কিনা? একইভাবে রম্বসের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করতে পারি, সেম কাজ। রম্বসের এক বাহুর দৈর্ঘ্য আর হচ্ছে উচ্চতা, কথা বুঝে আসছে? এটা দিয়েও করা যাবে। আরেকটা যেটা বললাম হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, সেটা দিয়েও করা যাবে। কেমনে আসছে সেটা অন্যদিন আলোচনা করবো, তোমাদের প্রয়োজন নেই, এত কমপ্লেক্স জটিলে যাওয়ার দরকার নেই। আর বর্গটা দেখো, এটা কি? এটা এ, এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে কি উচ্চতা। ঘুরে ফিরে আবার ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা মানে কি? এ গুণন এ সমান কি? এ স্কয়ার, মানে এক বাহুর উপরে বর্গ। দেখো প্রত্যেকটার বেসিক কিন্তু একই। বেসিক কিন্তু মানে এই ক্ষেত্রফলের সবগুলো বেসিক কিন্তু একই। এরপর আসো ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলটা আছে, এটা একটু শিখে দিই। এগুলা তোমাদের জানা উচিত, এগুলা থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা, পসিবিলিটি খুবই বেশি। সো তোমাকে এগুলো মেমোরাইজ করতে হবে, এগুলো ভালো করে আত্মস্থ করতে হবে। কেমন স্যার? একটু মনোযোগ দিয়ে শোনো, সরি। আচ্ছা, দেখো তোমরা যে টাইমে ক্লাস করতেছো, মানে এট দ্য সেম টাইম, মানে বাংলাদেশে অসংখ্য স্টুডেন্ট এখন কিন্তু বাইরে র্যাকেট খেলতেছে, দুষ্টুমি করতেছে, ঘুমাই গেছে, বা হচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে টাইমটাকে ওয়েস্ট করতেছে। বুঝতে পারছো? কিন্তু তোমরা ক্লাসে এঙ্গেজড আছো, তার মানে কি? বুঝতে হবে যে আল্লাহর মানে তোমাদের প্রতি অনুগ্রহ করেছে কোনো না কোনো ভাবে। মানে আমার ক্লাসে অ্যাটেন্ড করছো সেটার জন্য না, মানে বলতে চাচ্ছি যে তুমি কোনো না কোনো ভাবে পড়ার সাথে কানেক্টেড আছো, আল্লাহ পরিশ্রমীদের সাথে আছেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তুমি যদি পরিশ্রম না করে তুমি যদি আল্লাহকে গিয়ে বলো যে স্যার আল্লাহ আমাকে কেন ফেল করাইছেন, আমি তো অনেক পরিশ্রম করছি, আমি তো আল্লাহ ওই যে শুক্রবার যেদিন ছিল ওই দিন রাতে 8টা পর্যন্ত পড়ছিলাম, অনেকক্ষণ পড়ছিলাম, আল্লাহ কি তোমার কথা মানে? এটা দেখো, তুমি যে যেখানে 8টা পর্যন্ত পড়ছো, লাখ লাখ স্টুডেন্ট কিন্তু ওইটাকে 10টা 11টা পর্যন্ত নিয়ে গেছে। এরকম লাখ লাখ স্টুডেন্ট আছে এখনো স্টিল নাও হচ্ছে ওই যে পড়ার টেবিলে বসে আছে। তাহলে আল্লাহ কার প্রতি বেশি অনুগ্রহ করবে? অবশ্যই যে বেশি পরিশ্রম করতেছে তার প্রতি করবে, কারণ আল্লাহ তো বলে দিয়েছেন পরিশ্রমীদেরকে আল্লাহ হতাশ করেন না। তো সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি আমার পরিশ্রম এমন পর্যায়ে নিয়ে যাব, এমন ভাবে আমি পরিশ্রম করব যাতে নিজের প্রতি আর কোনো গিল্টি ফিল না হয়, যে আমি নিজেকে নিজে যাতে না বলতে হয় যে ইস সাকিব আমি যদি আরেকটু পরিশ্রম করতাম, আরেকটু ভালো করতাম, এই আমি আরেকটু পড়লেই তো ভালো করতাম, এই বিষয়টা যাতে না আসে। কারণ তোমার এখনো পর্যাপ্ত পরিমাণ টাইম আছে, যারা বৃত্তি প্রিপারেশন নিচ্ছ বা হচ্ছে ক্লাস 9-10 হচ্ছে প্রিপারেশন, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, হোপফুলি যে তোমরা খুবই ভালো করতে পারবে। কেমন? আহ জি আমরা স্যার, জি স্যার আমরা ট্যালেন্টেড স্টুডেন্ট, থ্যাংক ইউ। হ্যাঁ তোমরা আসলে ট্যালেন্টেড, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, আশা করছি তোমরা খুবই ভালো করতে পারবা, তোমাদের দ্বারা খুব ভালো কিছু হবে। কেমন? আচ্ছা গেল। এরপরে আমাদের বীজগণিত নিয়ে তো অনেক আলোচনা হইলো, তারপরে বীজগণিত, যদিও বীজগণিত নিয়ে আলোচনা করি নাই, বীজগণিতের সূত্রগুলো মুখস্থ করতে হবে, সোজা কথা। সূত্র যে আত্মস্থ করতে পারবে, মুখস্থ করতে পারবে, সে
সুন্দরভাবে কাজ করতে পারবে। আমি খুব দ্রুত হচ্ছে একটা অঙ্ক করে দিচ্ছি। মনে করো তোমাকে প্রায় সময় এরকম দিয়ে দিবে x ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস কত বলো তো √2। তোমাকে বের করতে বলবে যে এক্স কিউব প্লাস 1/x কিউব বের করতে বলবে, কেমন? ধরো এটা বের করতে বলো। তো তাইলে এখানে যে তুমি এটা বের করতে হয় তাহলে তোমার লাগবেটা কি, একটু মনোযোগ দাও। তোমার লাগবে হচ্ছে x প্লাস 1/x। বাট স্যার আমার x আছে, 1/x তো নাই, তাহলে তোমাকে 1/x বের করতে হবে। কিভাবে বের করবো সেটা একটু খেয়াল করো। তাহলে সুতরাং 1/x ইকুয়াল 1 উপরে বসবে, x এর মান কত, √3 প্লাস √2। ওকে, এখন আমরা যে কাজটা করব, নিচে আছে প্লাসের, তাহলে প্লাস যদি থাকে তাহলে তোর অনুবন্ধী কি হবে জানো? যারা হচ্ছে ওই যে, আচ্ছা তোমরা জানবা না, যারা ক্লাস 9-10 আছে তারা জানার কথা। অনুবন্ধী মানে হচ্ছে আমি মাঝখানে তার বিপরীত চিহ্ন দিয়ে বসাবো, বসিয়ে গুণ, মানে এটাকে গুণ করে দিব। তাহলে এখানে আমরা সে কাজটা করবো, √3 প্লাস √2, এবং সেম জিনিসটা বসাবো, √3 আর √2 বসাবো, বাট সেটা কিসের চিহ্ন পরিবর্তন করে। কিন্তু স্যার আমি যে নিচে বসাইলাম, নিচে আনলাম কোত্থেকে? এটা কি নিচে আছে? আদৌ কি নিচে ছিল? ছিল না। পাল্লায় যখন আমরা এই জায়গাতে কিছু বসাই, অবশ্যই ব্যালেন্স করার জন্য এখানে আবার কিছু বসিয়ে এটাকে ব্যালেন্স করি। তাহলে এখানে যদি বসাইছি কোথায়? হরে। তাহলে ব্যালেন্স করতে হবে কোথায় বসিয়ে? লবে বসিয়ে। তাহলে আমরা এখন লবেই বসাবো। কি বসাবো? যেটা বাড়তি আনছি। তাহলে কারে বসাবো? √3 মাইনাস কত বলতো, √2। কথা বুঝে আসছে? আমরা কি বুঝতে পারছি স্যার? মানে আমার ক্লাস কি বুঝে যাচ্ছে কিনা বলো? ওকে, আচ্ছা কেউ কমেন্টস করছে কিনা আমি একটু দেখে নিই। ওকে, ঠিক আছে, না বুঝতে পারলে জানাও। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, আবার নিচে দেখো, আমরা বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ধরে নেওয়া। আমরা ধরতে ভয় পাই। দেখো তুমি এখানে √3 কে যদি ধরে নাও, তাহলে এ √3টাও এ √2 কে যদি তুমি বি ধরে নাও, তাহলে এ √টাও কি বি। তাহলে কি হলো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরেরটা ঠিক যেভাবে আছে ওইভাবে থাকবে। তাহলে স্যার কি দাঁড়াইলো, স্কয়ার রুট চলে যাবে 3, স্কয়ার রুট চলে যাবে 2, এরপর কত থাকে, √3 মাইনাস √2। ব্যাস, 3 থেকে 2 গেলে কত বলো? 3 থেকে 2 গেলে কত? 1। 1 কি আর বসাতে হবে না? তাহলে আমরা কি করে দিব, √3 মাইনাস √2। সুতরাং আমাদের বের করতে হবে কি স্যার বলো? বের করতে হবে x প্লাস 1/x। x প্লাস 1/x ইকুয়াল x এর মান কত বলো? √3 প্লাস √2, x এর পরে প্লাস 1/x এর মান কত বলো তো? √3 মাইনাস √2। তাহলে কি হলো, √2 চলে গেছে, √3 কয়টা হয়ে যায়? 2√3। কথা বুঝে আসছে? বা এটা একটা সহজ টেকনিক আছে যে যখন তুমি যোগ করবা তখন সামনেরটা 2টা, যখন তুমি বিয়োগ করবা তখন পরেরটা হচ্ছে 2টা। পরেরটাকে যদি যোগ করো তাহলে √3 হবে 2√3, আর যদি x মাইনাস 1/x বের করতে চাও তাহলে হবে 2√2। ঠিক আছে? এটা সব সময় না, বেশিরভাগ সময় এরকমই হবে। বুঝতে পারছো? জাস্ট যারা একদম খুব দ্রুত অঙ্কগুলা করতে চাও, কেমন? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখো, বের হইলো। এখন আমি আমার মূল অঙ্কে যাব। আমার স্যার মূল অঙ্কটা আমাকে কি বলছে? সুতরাং x কিউব প্লাস 1/x কিউব। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কিউব কমন নিব। হ্যাঁ, কিউব আছে, কিউবে তো কমন নিব। কমন নেওয়াই যায় দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে তুমি কমন নিতে পারবে হচ্ছে স্কয়ার এবং কিউব। কারণ তুমি জানো, তুমি যতগুলো সূত্র শিখছো তোমার এখানে আছে বর্গ এবং ঘন, তাহলে সূত্র তো দুইটাই অ্যাপ্লাই করা যাবে, একটা হচ্ছে বর্গের আর একটা হচ্ছে ঘনের। কথা বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে কি হলো, a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাই a, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাই b। তাহলে কি হলো, a প্লাস b হোল কিউব, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, সূত্র অনুযায়ী মনে রাখতে পারো। এরপরে 3 বসবে, এরপরে এখানে x আছে, এখানে আছে 1/x, আর ব্র্যাকেটে আবার a প্লাস b। কি হলো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। মুখস্থ রাখবা, সূত্রটা মুখস্থ রাখবা। আমি এখানে লিখে দিচ্ছি, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি বলতো, a প্লাস b। ওকে, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট। ওকে, এরপর আমরা দেখবো x প্লাস 1/x এর মান কত বলো? 2√3 উপরে কিউব মাইনাস 3, এটার বাদ, এটার মান কত? 2√3। 2 এর উপরে কিউব, খেয়াল করো 2 এর উপর। আচ্ছা, 2√3 কে আমরা যদি 3 বার লিখি গুণ দিই, মনে করো আমি একটু ভেঙেই দেখাই, 2√3 ইন্টু 2√3। ওকে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। √3 আর √3 দুইটা যখন আমি গুণ দিব তখন হয়ে যায় √3 স্কয়ার, স্কয়ার রুট কিন্তু চলে যাবে, তখন কি হবে, আর থাকে 3। তাহলে আরো একটা √3 কিন্তু রয়ে গেছে। তাহলে কি হলো, 3 8 কত বলো তো? 24, 24√3। এটাকে আমরা এইভাবে বানবো। প্রয়োজনে যদি না বুঝো ক্লাস শেষে এটাকে আবার চালু করে এটাকে একটু রিপিট করে দেখবা। কথা বুঝে আসছে? মনে থাকে যেন। তাহলে আমরা এখন কি করব, তাহলে কত হলো, 24√3
3 দুগুণে কত বলতো 6, 6 রুট 3 নাকি? তাহলে হলো 24 থেকে 6 গেলে কত? এই রুট 3টাকে তুমি এ মনে করো, বিবেচনা করো যে এটা একটা এ, এটাও একটা এ, বাস এনাফ। তাহলে 24টা এ থেকে তুমি যদি 6টা এ বিয়োগ দিয়ে দাও তাহলে আর কয়টা থাকবে? 18টা এ। তাহলে 18 রুট 3 হচ্ছে কি তোমার আনসার। কথা কি বুঝতে পারছি? এটা একটা দাফ, এভাবে অঙ্ক আসতে পারে বীজগণিতের। আমি আরেকটা জিনিস তোমাদেরকে বুঝে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো কেমন? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখো। আরেকটা তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে কি দিয়ে? এক্স স্কোয়ার মাইনাস রুট 3x প্লাস 1 ইকুয়াল টু 0। তোমাকে এখান থেকে বলতে পারে যে এক্স কিউব প্লাস 1/x কিউব বের করো। তাহলে তুমি কিভাবে করবা? যেটার পাওয়ার কম, এক্স কোনটার পাওয়ার কম? এটা। তাহলে ওইটাকে সমানের আগে কোন পাশে নিবা? ডান পাশে নিবা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 রুট 3x, কেমনে এটা এদিকে চলে আসছে? মাইনাস ছিল প্লাস হয়ে আসছে। আমার কাজ হচ্ছে এক্স এর সাথে যে সহগটা আছে ওইটাকে সমানের ডান পাশে রাখা আবার আস্তে করে কোন পাশে চলে আসা? বাম পাশে চলে আসা। এখন এক্স আর রুট 3 মধ্যে সম্পর্কটা কি হয়ে গেছে? গুণ। তাহলে স্যার এটা যদি এদিকে মুভ করে তাহলে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে কি হলো? এখানে আগে থেকেই তার জন্য কে অপেক্ষা করতেছে? এক্স স্কয়ার প্লাস 1। এখন এটা যদি এদিকে আসে তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু রুট 3। তাহলে কি হলো? এক্স স্কয়ার বাই এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত বলতো? রুট 3। তাহলে কি হলো? এক্স স্কয়ারকে যদি এক্স দ্বারা ভাগ দাও তাহলে এক্স, আর এখানে কি হবে? 1/x ইকুয়াল টু কত? রুট 3। হ্যাঁ, এবার আগের মতো। সুতরাং কি বের করতে বলছে? এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল কি হবে বলো? কমন নিব স্যার। কি কমন নিব? কিউব কমন নিব। তাহলে কি হলো? a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে কি হলো? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ওকে, মান বসাবো আমরা। কত মান? কত? রুট 3 মাইনাস 3 এক্সেস কাটা, এর মান কত? রুট 3। ওকে, আচ্ছা এখানে রুট 3 হোল কিউব আছে, সরি। ওকে, এখন রুট 3 এর উপরে যখন কিউব থাকবে তখন রুট 3 কে কয়বার লিখি গুণ? বলো। 3 বার। রুট 3 কে 3 বার লিখি গুণ। তাহলে দুইটা রুট 3 গুণ দিলে 3 হয়ে যায়। তাহলে কি হলো? 3 রুট 3। ওকে স্যার, তাহলে আমি এখানে কি লিখবো? 3 রুট 3 মাইনাস 3 রুট 3। তাহলে কত হলো? 3 রুট 3 থেকে 3 রুট 3 গেলে আর কত থাকে? 0। জিরোটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো কিনা আমাকে জানো? বুঝতে পারছো কিনা আমাকে জানো? সবাই একটু ইয়েস লিখে জানো, ইয়েস লিখে জানাও যে স্যার বুঝতে পারছি। আমি একটু দেখতে চাই যে কারা কারা ক্লাসে এখনো মনোযোগ ধরে রাখতে পারছে। ক্লাসে কারা কারা এখন পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারছে? আই ওয়ান্ট টু সি। সবাই একটু মনোযোগ তোমাদের আছে কিনা এটা আমাকে একটু এনশিওর করো কেমন? তোমরা আসুবিধে হচ্ছে আমি এখন পর্যন্ত ক্লাস নিচ্ছি, যারা হচ্ছে মনোযোগ সহকারে এখনো ক্লাস করতেছো বা ডেডিকেটেড স্টুডেন্ট যারা, তাদের জন্য ক্লাস নিচ্ছি। মূলত আমি সেটা তাদেরকে ডেডিকেট করতে চাই, হচ্ছে উৎসর্গ করতে চাই। জান্নাত মজুমদার আমাদের কমেন্টস করেছে যে ইয়েস। হ্যাঁ, ধন্যবাদ জান্নাতকে। এরপরে আমাদের আরেকজন কমেন্টস করেছে ইয়েস। হ্যাঁ, ধন্যবাদ। আর কে কে আসো? ক্লাস কে কে করতেছো মনোযোগ দিয়ে? দেখতে চাই। আমি কি সামনে দিকে কমেন্ট হচ্ছে কন্টিনিউ করব? কি বলো? সামনে দিকে কি কন্টিনিউ করা যাবে? ওকে, আমি আরেকটু আরো কিছু একটু আলোচনা করি। যেহেতু আমাদের এটা লাইভ ক্লাস, আমি চাচ্ছি যে লাইভ ক্লাসটা থেকে যাক। লাইভ ক্লাসটা হচ্ছে যে একটু দীর্ঘায়িত হলেও যাতে করে হচ্ছে স্টুডেন্টরা উপকৃত হতে পারে, মানে আমি সেটাই চাচ্ছি। সমস্যা নাই, একটু ভালো করে মনোযোগ দাও কেমন সবাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাই প্লেজার। আচ্ছা, সবাই একটু মনোযোগ দাও। এভাবে কিন্তু তোমাদের অঙ্ক আসবে। আচ্ছা, অঙ্ক কয় ধরনের আসতে পারে বীজগণিতে সেটা একটু বলে দিই তোমাদেরকে। এখানে আরেক কিছু একটু আলোচনা বিষয় আছে, যেমন মনে করো যে x to the power 6 plus 1 divided by x cube, এটা যে কথা, এই যে x cube plus 1/x cube এটাও একই কথা। এটা হচ্ছে একটু দেখে নিবা। এরপরে x to the power 8 plus 1 divided by x to the power 4 into x to the power 4 plus 1/x to the power 4। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে প্লাস মাইনাস দুইটা দিয়ে অঙ্ক আসতে পারে কেমন? প্লাস দিয়েও আসতে পারে, মাইনাস দিয়েও আসতে পারে। ওকে, এরপর মনে করো যে x to the power 10 প্লাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 5। এরপর এটা হইতে পারে x টু দি পাওয়ার 5। এখানে প্লাস মাইনাস দুইটা দিয়ে আসতে পারে, বলে দিচ্ছি। মনোযোগ সহকারে দুইটা দিয়ে করতে পারবা, করতে হবে যদি বীজগণিতে যারা নাম্বার উঠে দিচ্ছ। এবং 12
হচ্ছে প্লাস মাইনাস 1, নিচে হচ্ছে কি x টু দি পাওয়ার 6, এবং এটাকে এভাবে লিখতে পারি x টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 6। এই যে এই কয়টা অংশ থেকে তোমাদের প্রশ্ন হইতে পারে, বুঝতে পারছো? এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম, সম্ভাবনা খুবই কম। একটু ভালো করে এগুলো দেখে নিবা, কেমন? আচ্ছা, গেল এটা। এরপরে আমি জাস্ট হচ্ছে আরেকটু আলোচনা করব, একটু মুখেই বলার ট্রাই করব যে বীজগণিতের সেট থেকে উপসেট, প্রকৃত উপসেট, ইউনিয়ন, সংযোগ সেট, স্যাডো সেট, এবং হচ্ছে তোমাদের পূরক সেট, তারপর হচ্ছে সার্বিক সেট, বেন চিত্র, সবগুলা ভালো করে তোমরা দেখবা। এরপর সেট কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ, কেমন? উদাহরণ সহ একটু দেখে নিতে হবে। উপসেটের যে সংখ্যাটা সেটা একটু দেখে নিবা। তারপরে পূরক সেটের কথা তো বললাম। তারপরে বাদ, মানে আমরা কিভাবে একটা সেট থেকে আরেকটা সেটকে বিয়োগ দিব, ওই বিয়োগটা একটু দেখে নিবা। সংযোগ সেট তো বললাম। নিশ্চিত সেট কি সেটা একটু দেখে নিবা। পাকা সেটকে কয়ভাবে প্রকাশ করে, দুইভাবে। একটা হচ্ছে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট, আর একটা হচ্ছে একটা শূন্য দিয়ে এটাকে কেটে দিবা, তাহলে পাকা সেট, দুইভাবে। তো এই যে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো করে দেখবা। কথা বুঝে আসছে? হ্যাঁ, তাহলে সেটের আলোচনা গেল। এরপরে জ্যামিতি থেকে তো বললাম, জ্যামিতিতে কয়টা উপপাদ্য আছে তোমাদের বৃত্তে। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বৃত্তে যে উপপাদ্যগুলো আছে, এগুলো যদি এখন শিখে নাও, তাহলে তোমার ক্লাস 10 এর মোটামুটি বৃত্তের অনেকটা অংশ শেষ হয়ে যাবে। অনেকটা অংশ বলতে প্রায় 30%, 40% শেষ হয়ে যাবে, যদি এখন ভালো করে তোমরা এগুলো দেখো। কথা বুঝে আসছি না? ওখানে সেম টু সেম উপপাদ্য, সেম টু সেম। আমার কাছে ক্লাস 10 এ বই নাই, নয়তো আমি তোমাদেরকে একটু খুলেই দেখাইতাম যে দুইটা একদমই সেম। কথা বুঝে, তিনটা উপপাদ্য নাকি চারটা উপপাদ্য আছে, চারোটা পুরোপুরি সিমিলার। কথা বুঝে আসছে? তো তোমাদেরকে অনুরোধ জানাবো যে তোমরা ওই যে বৃত্তের উপপাদ্যগুলো একটু দেখবা। তারপর হচ্ছে সম্পাদ্য, যেটা বললাম, সম্পাদ্যের ক্ষেত্রে সামান্তরিকে কয়েকটা উল্লেখ করছে, এবং হচ্ছে চতুর্ভুজে মনে হয় 4টা আছে, 4টা নাকি 5টা। এই 5টা তোমরা একটু ভালো করে দেখবা। মনে হয় 4টা বাহু, 4টা বাহু, ঠিক আছে, একটা কোণ। এটা কিভাবে আঁকবো আমি একটু বলি। প্রথমে এরকম একটা রশ্মি আঁকবা, বি ই যে কোনো রশ্মি নি, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে কি বলতো ডি, এটা হচ্ছে এক্স কোণ। তাহলে কি করবা, ওই যে এ সমান করে বিসি অংশ কেটে নিবা। বিসি এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি মনে করে যে জি কোণ অঙ্কন করলা, ঠিক আছে। বিজি রশ্মি হতে আবার বি এর সমান করে বি এ অংশ কেটে নিলা। তারপরে এ এবং এ বি সি কোণের অভ্যন্তরে সি এবং ডি এর সমান করে যথাক্রমে দুটি বৃত্তচাপ আঁকি কোন বিন্দু থেকে, এ এবং সি বিন্দু হতে। বৃত্তচাপ পরস্পর ডি বিন্দু সেট করে এডি যোগ করি, সিডি যোগ করি, বাস চতুর্ভুজ হয়ে গেছে। কথা বুঝতে পারছি? এরপরে আরো আসে হচ্ছে কি দিয়ে, মনে করো যে আমি যদি আরেকটু বলি, ধরো কোণ তো দেয়, কোণ আরো দুইটা দিবে। ধরো এখানে ওয়াই কোণ দিল, তখন ধরো একটা বাহু কমাই দিল, এই যে একটা বাহু কমাই দিছে, তখন কিভাবে আঁকবা একটু খেয়াল করো। তখন হচ্ছে তুমি যে কাজটা করবা, এই যে আগের মতো বিই যে কোনো রশ্মি, বিই থেকে ওই যে এ সমান করে বিসি অংশ কেটে নিই, কেমন। তারপরে বিসি এর বি এবং সি বিন্দুতে এক্স কোণ এবং ওয়াই কোণের সমান করে যথাক্রমে সি বি মনে করে যে জি কোণ এবং বি সি কি কোণ বলতো এইচ কোণ অঙ্কন করি, বুঝে আসছে? বিজি থেকে আরো দুইটা বাহু আছে, বি আর সি রয়ে গেছে, তাহলে বিজি থেকে বি এর সমান করে কি অংশ, বি এ অংশ, এবং সিএস থেকে সি এর সমান, এটা কিন্তু ক্যাপিটাল লেটারের সি, সরি স্মল লেটারের, আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, দুটো কিন্তু এক না, এটা হচ্ছে পরিমাপ আর এটা হচ্ছে বিন্দু, দুটোকে কিন্তু গোলাই ফেলা যাবে না। তাহলে এই যে সিএস থেকে কার সমান করে, এই যে স্মল লেটার সি এর সমান করে সিডি অংশ কেটে নি, বাস এডি যোগ করি, আমাদের এ বি সিডি হচ্ছে কি উদ্দিষ্ট চতুর্ভুজ। এটা গেল, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আরো আসে কর্ণ দিয়ে আসে, একটু বলি কর্ণ কেমন। ধরো এইভাবে তোমাকে 3টা বাহু 4টা বাহু দিয়ে দিবে, একটা কর্ণ দিবে। ধরো এটা এ বি সি ডি, আর এটা হচ্ছে কি ই। তুমি কি করবা, ওই আগের মতোই বি ই যে কোনো রশ্মি নিবে, বাট এখানে কথা আছে। ধরো তুমি একটা চতুর্ভুজ আঁকতেছো, এটা কর্ণ কি হবে, একটা যদি বি হয়, সি হবে, ডি হবে, এটা হবে এ। তাহলে একটা কোণা যদি বি হয়, তাহলে আরেকটা কোণা কি হবে, ডি। তাহলে তুমি যে এই যে কর্ণের সমান করে কাটবা, ই এর সমান করে, তাহলে কি কেটে নিবা, তুমি আর বিসি কেটে নিতে পারবা না, তোমাকে কেটে নিতে হবে বিডি। কেন, ওই যে কোণা কর্ণ, তাহলে তুমি বিডি অংশ কেটে নিছো। এবার তুমি বলবা যে ধরো আর কি আছে বলতো, বাহু আছে না, বাহু এই যে এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এই দুইটা সমান করে উপরে আর এই দুইটা সমান করে নিচে, বুঝাইতেছি দেখো। বি থেকে এ এর সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবা, আবার এ বি এর সমান করে এডি থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা, বৃত্তচাপ দিয়ে একটা বিন্দু সেট করবে, এটার নাম দিবা এ। একইভাবে নিচের দিকে কার সমান করে সি থেকে, সি এর সমান করে কোন বিন্দু থেকে, বি বিন্দু থেকে এভাবে একটা বৃত্তচাপ আঁকবা। আবার ডি এর সমান করে ডি থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা, বৃত্তচাপ পরস্পর সি বিন্দু সেট করবে, এ বি সি ডি। এ বি যোগ করি, সি বিসি যোগ করি, সিডি যোগ করি, এডি যোগ করি, বাস চতুর্ভুজ হয়ে গেছে।
কথা কি বুঝতে পারছি? একদম ইজি, জাস্ট যেভাবে বলছি এভাবে জাস্ট ব্যাখ্যা করে দিলে তোমাকে 4 নাম্বার দিয়ে দিবে, এবং মেপে যদি তুমি আঁকতে পারো ফুল নাম্বারটা তুমি গেইন করতে পারবা। বুঝে আসছে? এরপরে খেয়াল করো আরো আরেকটা আছে, আরেকটা বুঝে দিই, একটু মনোযোগ দিয়ে দেখো। ধরো আরেকটা আছে এরকম যে 3টা বাহু আছে এ বি সি, আর 2টা কর্ণ আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ কর্ণ। কেমন? তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কি, এভাবে একটা রশ্মি আঁকবা আগের মতো বিই। এবার এই যে ই এর সমান করে কর্ণ, ই অংশ কেটে নিবা বিডি। আমি বলছি কর্ণ কিন্তু আরেক এক মাথা বি হলে আরেক মাথা ডি হইতে হবে। এবার কি করবা, এবার হচ্ছে ওই যে কোনো 2টা বাহু সমান করো, এ বি, এ সমান করে বি থেকে এদিকে, আর বি এর সমান করে ডি থেকে এদিকে একটা বৃত্তচাপ, বৃত্তচাপ পরস্পর এ বিন্দু ছেদ করে, এ বি যোগ করো, এডি যোগ করো। কথা বুঝে আসছে? আর কি বাকি আছে? একটা বাহু বাকি আছে আর একটা কর্ণ বাকি আছে। বাহু সমান করে এদিক থেকে এদিকে, আর কর্ণের সমান করে ওই যে এই বিন্দু থেকে এদিকে একটা বৃত্তচাপ আঁকো, বৃত্তচাপ পরস্পর সি বিন্দুতে ছেদ করে। কথা বুঝে আসছে কিনা? বিসি যোগ করো, সিডি যোগ করো, বাস তোমার চতুর্ভুজ হয়ে গেছে। এই 4টা চতুর্ভুজ থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা খুবই 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 বেশি, একটু ভালো করে দেখে নিবা। কেমন? আরো কয়েকটা সম্পদ আছে, আর 2টা সম্পদ তোমাদেরকে দেখাই দিব, একটু ভালো করে মনোযোগ দাও। আরেকটা আছে হচ্ছে তোমাদের 2টা বাহু এবং একটা কোণ। কেমন? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যে কোনো চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টি উপাত্তের প্রয়োজন। কয়টি উপাত্তের প্রয়োজন? 5টি উপাত্তের প্রয়োজন। তোমরা একটু খেয়াল করলে দেখবে, একটু আগে আমি যতগুলো আঁকছি সবগুলোতে 5টা ছিল, 5টা উপাত্ত ছিল। বাট তোমাকে যখন সামান্তরিক বলবে, সামান্তরিক আমার কথাটা একটু ভালো করে নোট করে নিবা, প্রয়োজনে পরে একটু হচ্ছে স্যার আপনার ওইখানে নেটের নাকি আমার এখানে সমস্যা? আচ্ছা সরি, আমি জানি না, আমি দেখার সুযোগ পাচ্ছি না, তবে ক্লাসটা নিতে হচ্ছে। তোমাকে একটু বলে দিই, বর্গ যদি হয়, বর্গের জন্য একটা মাত্র উপাত্ত প্রয়োজন, রম্বস হলে রম্বসের জন্য 2টা, আয়তের জন্য 2টা, তারপরে সামান্তরিকের জন্য 3টা, ট্রাপিজিয়ামের জন্য 4টা। আর এগুলো বাদে যেই কোনো চতুর্ভুজ বলে তার জন্য লাগবে কয়টা? 5টা। এই জিনিসটা একটু মাথায় রাখবা, এটা নোট করে নিবা পরবর্তীতে। তো এরপরে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভি, এবং এটা হচ্ছে কি এক্স। আমার আঁকতে হবে সামান্তরিক। কি আঁকতে হবে বলতো? সামান্তরিক আঁকবো। কেমন? আমি আর 2টা জিনিস দেখাবো, জাস্ট এরপরে শেষ। তাহলে সামান্তরিক আঁকার জন্য আগের মতো বি, যে কোনো রশ্মি বি থেকে ধরো এ সমান করে বিসি অংশ কেটে নি, বিসি এর কোন বিন্দুতে? বি বিন্দুতে। কার সমান করে? এক্স কোণের সমান করে সি বি জি কোণ অঙ্কন করি। বুঝে আসছে কিনা? বিজি থেকে কার সমান করে? আরেকটা বাহু আছে বি, বিজি থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নি, বি এ অংশ কেটে নিব। এবার এ বি সি কোণের অভ্যন্তরে মানে এই পাশে আর কি, এই পাশে। তাহলে কার সমান করে? আবার এ থেকে এ সমান করে এবং সি থেকে বি এর সমান করে যথাক্রমে 2টি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, এডি যোগ করি, বাস সিডি যোগ করি, কাজ হয়ে গেছে। কথা বুঝে আসছে? এটা হচ্ছে আমাদের সামান্তরিক। সামান্তরিক আরো হচ্ছে অন্তত 3 থেকে 4 ভাবে আঁকা যায়। কথা বুঝে আসছে কিনা? তোমরা পরে ক্লাসে উঠে এগুলো দেখবা, এখন আপাতত প্রয়োজন নাই। এখন যতটুকু ঠিক শিখাচ্ছি ঠিক ততটুকুই তোমরা দেখো। কেমন? আচ্ছা, গেল এটা। এরপরে লাস্ট স্যার আমাদের কি লাগবে? বর্গটা একটু দেখে নিই। বর্গের জন্য জাস্ট একটা বাহু প্রয়োজন, কারণ যদিও বা একটা বাহু তোমাকে দিয়ে দিছে, মূলত তোমাকে এখানে আরেকটা জিনিস দিয়ে দিছে। কারণ আমরা জানি বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে সমকোণ তোমাকে বলে নাই, বাট বর্গ বলে দেওয়া মানেই হয়েছে তোমাকে সমকোণ বলে দিছে। তার মানে একটা সমকোণ কিন্তু এখানে আছে, সমকোণ মানে 90 ডিগ্রি। তুমি যে কাজটা করবে আগের মতো, বি যে কোনো রশ্মি, বি থেকে মনে করে যে এটা হচ্ছে কি এ, এ সমান করে বিসি অংশ কেটে নি, বিসি এর বি বিন্দুতে একটা লম্ব আঁকি, বিজি ওই যে লম্ব মনে আছে, কোন সমকোণ 90 ডিগ্রি, ওইটা এঁকে নিছ। এবারে বিজি থেকে কার সমান করে? এ সমান করে কি অংশ কেটে নিছ? এ বি অংশ কেটে নিছ। এ বি সি এর অভ্যন্তরে কার সমান করে? আবার এ সমান করে এ এবং সি বিন্দু হতে যথাক্রমে 2টি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ পরস্পর ডি বিন্দু ছেদ করে এডি যোগ করে সিডি যোগ করে, ব্যাস বর্গ হয়ে গেছে। ঠিক যেভাবে বর্ণনা দিয়েছি এভাবে যদি কেউ বর্ণনা দিতে পারো, হোপফুলি সে কিন্তু খুব ভালো নাম্বার গেইন করতে পারবা। কথা বুঝে আসছে? মনে থাকে যেন, সে খুব ভালো নাম্বার কিন্তু পাবা। বুঝতে পারছো? প্রয়োজনে আমার কথাগুলো তো সবে আছে, সব এখানে লাইভে আছে না, রেকর্ডেড থাকবে, টেনশনের প্রয়োজন নাই। জাস্ট কাজ হচ্ছে কি, তোমরা ক্লাসটা শেষ করে আস্তে আস্তে প্রয়োজন স্পিড কমাই দিবা, স্পিডটা একটু কমাই দিয়ে তোমরা একটু দেখবা, ভালো করে দেখবা, দেখে নোট করে ফেলবা। কেমন? যে কথাগুলো বলছে এগুলো নোট করে ফেলবা। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছি কিন্তু, বলে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছি, এগুলো একটু নোট করে নিবা। নোট করে তোমরা হচ্ছে এগুলা এরপরে অ্যাপ্লাই করবে, বা তোমাদের বই তো আছেই, গাইড বই এভরিথিং এভরিহোয়ার তুমি এগুলো পাবা। কথা বুঝে আসছে? আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে দেখবা। এরপরে বৃত্তের ক্ষেত্রে এই যে কয়েকটা উপপাদ্য আছে, এগুলো একটু ভালো করে দেখতে হবে। পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে এখানে মনে 2-3টা অঙ্ক আছে, জাস্ট কেউ যদি মন দিয়ে 2-3টা অঙ্ক করো পেরে যাবা। এবং সর্বশেষ যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটার নাম কি বলো?
সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তথ্য উপাত্ত। তথ্য উপাত্ত থেকে কি কি থাকবে আমি জাস্ট বলে দিচ্ছি, মনোযোগ দাও। বিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্ত দুই প্রকার, ঊর্ধ্বক্রম অধক্রম। ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়, অধক্রম হচ্ছে বড় থেকে ছোট। কথা বুঝে আসছে? এরপর তোমাকে সারণী তৈরি করতে পারবে। সারণী তৈরি করা তো মনে করো যে একদম মোটামুটি প্রায় ওয়াজিবের কাছে, বুঝতে পারছো? সারণী তৈরি করতে তোমার কি কি লাগবে বলো? সারণী তৈরি করতে তোমার হচ্ছে আহ প্রথমে পরিসর বের করতে হবে, তারপর হচ্ছে তোমাকে শ্রেণীর সংখ্যা বের করতে হবে, তারপর হচ্ছে তোমাকে টেলি অর্থাৎ সারণীভুক্ত করতে হবে। কথা বুঝে আসছে? তোমাদের বইতে মনে হয় 4টা ধরন আছে, 4টা প্রকার দিছে, যে 4-7টা কাজ করতে হবে। ওইটা একটু দেখে নিবা। ওটাতে বাড়তি একটা ওই যে শ্রেণী ব্যক্তি ধরতে বলছে মনে হয়, যাই হোক। এরপর হচ্ছে তুমি টেলি দিতে হবে মাস্ট। আমরা জানি টেলি 5টা যখন হয়ে যায়, 1 2 3 4, 5 নাম্বারটা আমরা একটু কোনাকুনি টান দিই, কেমন? একটু মাথায় রাখবা। এরপর পরিসর সূত্র তো তোমরা জানো, সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত যোগ 1। ওই সূত্র দিয়ে তোমরা পরিসর বের করবা, মানে সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করবা এবং সবচেয়ে ছোট সংখ্যাটা বের করবা। বের করে একটা থেকে একটা বিয়োগ দিবা, বিয়োগ দিয়ে হচ্ছে এটার সাথে জাস্ট 1 যোগ করে দিবা, কাজ শেষ, পরিসর বের হয়ে গেছে। এরপরে শ্রেণী সংখ্যা কিভাবে বের করে? পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি তোমার বইতে দিয়ে দিবে, বইতে না সরি প্রশ্নে দিয়ে দিবে। প্রশ্নে যদি না দেয়, তুমি হচ্ছে সুইটেবল কোন একটা ডিজিট নিয়ে ওটাকে ভাগ করে দিবা, বাস কাজ হয়ে গেছে, গেল এটা। তারপরে আর কি? এরপর হচ্ছে মধ্যক। মধ্যক কয় ধরনের? আচ্ছা এখানে একটু কথা বলে রাখি, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? উপাত্ত সমূহের কেন্দ্রের মাঝামাঝি পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আবার বলতেছি, উপাত্ত সমূহের কেন্দ্রের মাঝামাঝি পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি, গড়, মধ্যক, প্রচুরক। মুখস্থ রাখবা, মুখস্থ রেখে হচ্ছে এগুলা একটু ভালো করে দেখে নিবা, কেমন? এরপরে আবার আসে চলক। মাঝে মধ্যে চলক আসতে পারে, ক্লাস 10 মনে হয় এটা ইনক্লুড আছে, বাট তোমাদের আছে কিনা জানি না। চলক হচ্ছে দুই প্রকার, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। যেগুলা পূর্ণ সংখ্যাই হয় সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর যেগুলো পূর্ণ সংখ্যা হইতে পারে না, মানে পূর্ণ সংখ্যা হইতে পারে বাট দশমিক হওয়ার চান্স আছে, সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। মনে করো ওজন, ওজন হইতে পারে, কারো ওজন 53.5 কেজি হইতেই পারে, দশমিক হইতেই পারে। একটা মাছ ধরলাম, মাছের কেজি হচ্ছে 2 কেজি 300 গ্রাম হইতেই পারে। তার মানে এই যে গ্রাম চলে আসতেছে কেজির পরে, দশমিক হয়ে যাচ্ছে, এটা তার মানে সেটা কি? অবিচ্ছিন্ন চলক, ওজন, ওজনটা। কিন্তু আমি যদি বলি মাছ, একটি মাছ কি কখনো দশমিক হয়? কখনোই না। আমি একটা মানুষ, আমি কখনো দশমিক হবো? কারো হাত নাই, ধরো পা নাই, ধরো অন্য কিছু নাই, চোখ নাই, সে কি আমরা কখনো বলি সে হচ্ছে 0.5 মানুষ? কখনোই বলি না। তার মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। যেটা দশমিক হইতে পারে না সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর যেটা দশমিক হওয়ার চান্স আছে, দেখো অনেক সময় মাছ তো বরাবর 2 কেজি হইতেও পারে, হইতে পারে কিনা, তাহলে সেক্ষেত্রে কি আমরা বলবো সেটা বিচ্ছিন্ন চলক? না। ওজনটা সবসময় হচ্ছে কি? অবিচ্ছিন্ন চলক। যেমন তাপমাত্রা, তারপরে বয়স, এগুলো সবসময় অবিচ্ছিন্ন চলক। এরপরে আর কি আছে? তারপরে হ্যাঁ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলছে 3টা, গড়, মধ্যক, প্রচুরক। গড় কিভাবে বের করে? 2 ভাবে। একটা হচ্ছে গড় ইকুয়াল টু হচ্ছে তোমাদের ওই যে সূত্র আছে, উপাত্ত সমূহের যোগফল ডিভাইড বাই হচ্ছে উপাত্ত সংখ্যা, কেমন? ওইটা দিয়ে তুমি নরমালি ওই যে সংক্ষিপ্ত প্রশ্ন, ক, তারপর হচ্ছে এমসিকিউ, এগুলো সলভ করে ফেলবা। বাট সৃজনশীলে যখন চলে আসবে, তোমাকে কি করতে হবে? ওই যে একটা সূত্র সামেশন অফ এফ আই এক্স ডিভাইড বাই এন, ওই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, বুঝতে পারছো? এফ আই মানে হচ্ছে গণসংখ্যা, এক্স আই মানে হচ্ছে শ্রেণী মধ্যমান, দুইটাকে জাস্ট গুণ দিবা, গুণ দিয়ে পরে কাজ করে ফেলবা, বুঝতে পারছো? আচ্ছা গেল এটা। তারপরে আর কি আছে? আর আছে প্রচুরক। প্রচুরক মানে কি? প্রচুরকের কবাদ্য, প্রচুর, প্রচুর মানে বেশি, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আসছে সেটা প্রচুরক। মানে এবার যদি কোনো সংখ্যা 2 বার, মনে করো যে আমি একটা সংখ্যা লিখি, ধরো কিছু সংখ্যা লিখতেছি 2 3 3 5, ঠিক আছে, 5 7, তাহলে 5ও 2 বার আসছে, 3ও 2 বার আসছে, তাহলে 3ও প্রচুরক, 5ও 2 প্রচুরক। এখন যদি এমন হয় যে সবগুলো একবার একবার আসছে, তাহলে এখানে প্রচুরক নাই, বুঝতে পারছি? যদি এমন হয় যে প্রচুরক এখানে কোনোটাই নাই, তাহলে প্রচুরক নাই, মানে এখানে কোনোটাই 2 বারের বেশি আসে নাই, তাহলে আমরা বলবো প্রচুরক নাই, বুঝতে পারছো? এটা হচ্ছে প্রচুরক নির্ণয়। তোমাদের বইতে যে নিয়মটা আছে এই নিয়ম, তবে তোমরা যখন উপরের ক্লাসে উঠে যাবা, উপরের ক্লাসে উঠলে কিন্তু আরো কয়েকটা নিয়ম পাবা, কয়েকটা না সরি একটা নিয়মে পাবা। এটা হচ্ছে সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H, ওই সূত্রটা তোমরা ওখানে পেয়ে যাবে। তারপর আরেকটা হচ্ছে মধ্যক, খুবই 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 গুরুত্বপূর্ণ। মধ্যক হচ্ছে 2 ভাবে তোমাদের বইতে বের করতে বলছে, একটা হচ্ছে জোড় সংখ্যা হইলে, আর একটা হচ্ছে বিজোড় সংখ্যা হইলে। বিজোড় সংখ্যা হইলে সূত্র হচ্ছে মধ্যক ইকুয়াল টু n+1 ডিভাইড বাই 2 তম পদ, আর জোড় সংখ্যা হইলে হইছে n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ডিভাইড বাই 2। কথা বুঝে আসছে? সূত্রগুলো তোমাদের বইতে আছে, একটু ভালো করে দেখে নিও। আমি জাস্ট সাজেশনটা তোমাদেরকে বলে দিচ্ছি যে কি কি তোমাদের পড়তে হবে, কেমন? একটু ভালো করে দেখে নিবা। এরপরে আর কি আছে? এরপরে পাইচিত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাইচিত্র আছে, পাইচিত্রটা একটু দেখতে হবে। ডিগ্রি থেকে সংখ্যাতে নিতে বলে, সংখ্যা থেকে আবার ডিগ্রিতে নিতে বলে, কেমন? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা থাকার সম্ভাবনা খুবই 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 বেশি, মনে রাখবা। তারপরে আরেকটা হচ্ছে লেখচিত্র, আয়ত লেখো আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ নেক্সট ক্লাসে গেলে তুমি হচ্ছে আবার পেয়ে যাবে অজীব রেখা এবং বহুভুজ, নতুন কিছু পাবা। তাহলে এই ক্লাসে তোমাকে এটা শিখেই
তারা চাইবে যে পরের ক্লাসে তুমি যাও, কেমন? তো আমার মনে হয় যে আয়তলেখাটা একটু ভালো করে দেখবা। আয়তলেখ অঙ্কনের জন্য আবার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগে, এটা একটু ভালো করে দেখবা। এই তো মোটামুটি এটাই হচ্ছে তোমাদের পুরো সামারি, মানে মোটামুটি এই সামারি হয়ে গেল, বুঝতে পারছো? আচ্ছা, মধ্যক নিয়ে একটু বলি। মধ্যক যদি এমসিকিউ অথবা শর্ট কোয়েশ্চেন আসে তাহলে তোমরা খুব ইজিলি কেমনে বের করবা? ধরো 2, 3, ঠিক আছে, 9, 7, 5, কেমন এভাবে দিয়ে দিল। তোমার প্রথম কাজ হবে, তোমাকে কখনোই তারা সাজিয়ে দিবে না, তোমাকে সাজাই নিতে হবে, কেমন? তাহলে তুমি প্রথমে সাজিয়ে নিবা 2, 3, 4, 5, 9, বুঝতে পারছি? এখন মাঝামাঝি কে পড়ছে বলো? এখানে দুইটা, এখানে দুইটা, মাঝামাঝি 4, তাহলে 4 হচ্ছে মধ্য। এখন যদি স্যার এমন হয়, ধরো 6 আছে, তাহলে 5 এর পরে কত দিলাম? 6 দিলাম, এরপরে 9। তাহলে এখন মাঝামাঝি কে পড়ছে? 4 এবং 5। এবার 4 এবং 5 কে যোগ দিয়ে 2 দ্বারা যোগ দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কত হবে? 9/2, 9/2, তাহলে কত হলো? 4.5, অর্থাৎ 4.5। এই 4.5 হচ্ছে কি আমার মধ্য, বুঝতে পারছো? তার মানে কি, দেখো মধ্য কিন্তু বের হচ্ছে, কিন্তু প্রচুরকের ক্ষেত্রে দেখো, প্রচুরক যদি কোনোটা দুইবার না থাকে তাহলে কিন্তু আমি প্রচুরক নাই এটা বলে হচ্ছে অঙ্কটা শেষ করে দিই, নাকি? তার মানে এবার দেখো প্রচুরক মাঝে মাঝে 2টা হয়, 3টা হয়, 4টা হইতে পারে। তার মানে প্রচুরক অনন্য না, প্রচুরক নানা ধরনের হইতে পারে, প্রচুরক নাও থাকতে পারে, বাট মধ্যক নর্মালি থাকবে, এবং মধ্যক একটাই হয়, বুঝতে পারছো? বলো। অনেক কথাবার্তা বলছি, অনেক কথাবার্তা বলছি, অনেক কথাবার্তা বলছি। আহ তোমরা হচ্ছে আমাকে একটু লাস্টে জানাও যে মোটামুটি ক্লাসটা কেমন লাগছে। মোটামুটি ক্লাসটা কেমন লাগছে, আই ওয়ান্ট টু নো। ওকে, সবাই আমাকে একটু শেয়ার করো যে ক্লাসটা কেমন লাগছে, আমাকে একটু বলো, বুঝতে পারছো? আমাকে একটু বলো যে ক্লাসটা কেমন লাগছে। সবকিছু শেষে আমরা মোটামুটি একটু ভয় কাটছে কিনা বলো, ভয় কাটছে কিনা, এবং হচ্ছে ক্লাসটা কেমন ফিল করছো, এবং তোমাদের যে সামনে যে পরীক্ষাটা আছে পরীক্ষার মধ্যে তোমরা মোটামুটি এটা হেল্প করবে কিনা, এটা একটু জানাও। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, যে কোনো প্রশ্ন করলে আমি হচ্ছে উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। যে কোনো প্রশ্ন, এনিথিং তুমি আমাকে করতে পারো, বিশেষ করে পড়া রিলেটেড আর কি, তোমাদের যে বইটা আছে বই রিলেটেড প্রশ্ন করতে পারো। আমি একটু দেখে নিচ্ছি, আমার নেটে ডিস্টার্ব দিচ্ছে। ওকে, হ্যাঁ, তোমাদের অনুভূতিটা জানো, যারা ক্লাস করছে এতক্ষণ তারা হচ্ছে আমাকে জাস্ট একটু তোমাদের এতক্ষণ কেমন লাগলো যে ক্লাস করে, আমাকে একটু জানো। হ্যাঁ, আমি জানি আমি খুব দ্রুত কথা বলছি, এবং দ্রুত কথা বলছি এই জন্য যেহেতু এটা রেকর্ডেড। তুমি চাইলে কিন্তু এটাকে হচ্ছে একটু স্পিড কমিয়ে হচ্ছে নেক্সটে দেখতে পারবা, সমস্যা নাই। আমি যদি পারি বা পসিবল হয় আমার দ্বারা, আমি এটাকে আপলোড করে দিব ইউটিউবে, তাহলে তুমি ওখানে আরো খুব ইজিলি দেখতে পারবে, এবং হচ্ছে আহ সুন্দরভাবে দেখতে পারবে। স্যার আমি একটা কোয়েশ্চেন করি, হ্যাঁ অবভিয়াসলি, করবে না কেন, করো, প্রশ্ন করো, আনসার দিবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে কাকা, ধন্যবাদ। তোমরা ক্লাসে আসো বিদায় ক্লাস করছি। হুম, বলো। হ্যাঁ, প্রশ্নের অনুমতি দিলাম, প্রশ্ন করো। হ্যাঁ, আমি জানি আমি খুব দ্রুত কথা বলছি, এবং দ্রুত কথা বলছি এই জন্য যেহেতু এটা রেকর্ডেড। আচ্ছা, আমি আজকে হঠাৎ করে হচ্ছে ওই যে ফুটবল খেলছিলাম। নর্মালি ফুটবল খেলা হয় না, বাট ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি, বাট অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো এই জন্য পায়ে আরেকটু ব্যথা বেশি বেড়ে গেছে। তোমরা মনে হয় একটু দ্রুত প্রশ্ন করলে বা হচ্ছে আমাকে জানালে আমি খুব দ্রুত ক্লাসটা শেষ করে দিতে পারবো। আমাকে একটু জানাইতে পারো, কেমন? জানাত মজুমদার একটা প্রশ্ন করতে চাইছে, আমি অনুমতি দিলাম, তুমি একটু প্রশ্নটা দ্রুত করো, কেমন? তোমাদের পড়ার কি অবস্থা, বা হচ্ছে মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি কিনা যে তোমাদের খুব ভালো রেজাল্ট আসতেছে ইনশাল্লাহ? যেটা দিছি সাজেশন, হোপফুলি এর বাইরে খুব বেশি একটা আসবে না। ও আচ্ছা, সমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু গসাগু আসে, ওইটা আবার খুবই গুরুত্বপূর্ণ, ওইটা আসতে পারে। তারপরে আবার একটা আছে তোমাদের ষষ্ঠ অধ্যায়, মেবি ষষ্ঠ অধ্যায় অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে যে কোনো একটা অঙ্ক থাকার সম্ভাবনা খুবই খুবই বেশি। সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীক কোনটি? সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীক কোনটি? আহ সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীক কোনটি আমরা কিভাবে বলতে পারি? আহ, এটা তুমি প্রশ্নটা তোমাদের বইতে আছে কিনা আমার জানা নাই, বাট হচ্ছে কেমন কোন জায়গা থেকে করছো এটা জানলে হয়তো বা খুব ইজিলি বলা যেত। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো।
আচ্ছা। আহ, আচ্ছা, যদি আর কোনো প্রশ্ন থাকে, আহ সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীক কোনটি? আমরা সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীক, আমরা তো নর্মালি ধরো ক্ষুদ্রতম প্রতীক বলতে যেটাকে বুঝাইতে পারি সেটা হচ্ছে গিয়ে অঙ্ককে বলতে পারি। কেমন? অঙ্ক অঙ্ক বলতে ধরো যে সংখ্যাগুলো নিয়ে আমরা কাজ করি, ধরো বেসিক, যেমন ধরো তুমি বাংলা ভাষা নিয়ে যদি কথা বলো তাহলে হচ্ছে 49টি বা 50টি হচ্ছে আমাদের বর্ণমালা আছে, সেগুলো নিয়ে বলতে পারো যে ক্ষুদ্রতম একক, এগুলোই ক্ষুদ্রতম একক হিসেবে আমরা বিবেচনা করি বর্ণকে। বিভিন্ন যে বর্ণগুলো আছে, এবং হচ্ছে ইংরেজি বর্ণমালা হচ্ছে 26টা, এই 26টাকে ইংরেজির ক্ষুদ্রতম একক হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে একইভাবে হচ্ছে মনে করো যে যদি গণিতের বেলা বলি, তাহলে গণিতের বেলা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যে বেসিক সংখ্যাগুলো আছে, সরি 0 থেকে 9 পর্যন্ত, সেগুলোকে আমরা বলতে পারি, এবং এগুলোকে নর্মালি অঙ্কই বলা হয়ে থাকে। বুঝতে পারছো? সেগুলোর কথা তুমি উল্লেখ করতে পারো, এবং হচ্ছে এগুলাই হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে আহ ক্ষুদ্রতম একক। এবার তুমি একটু দেখে নিও যে আমি শিওর না, যেহেতু অপ্রস্তুত একটা প্রশ্ন, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তাহলে আমি ক্লাসটা শেষ করছি, কেমন? সবাইকে ধন্যবাদ। আশা করছি আর কারো কোনো সমস্যা নাই। আহ, ও আচ্ছা, সে অপশনে দিয়ে দিছে, থ্যাংক ইউ। বাইনারি, দশমিক, অঙ্ক, অক্টাল, অবশ্যই অঙ্ক হবে। কেমন? বাইনারিতে আবার হচ্ছে বাইনারিতে হচ্ছে আবার তোমার কয়টা আছে? দুইটা। বাইনারি হচ্ছে 0 এবং 1-এর মধ্যে হয়। অক্টালে আবার হচ্ছে 8টা, 0 থেকে 7 পর্যন্ত। এবং হচ্ছে দশমিক হচ্ছে তোমার, দশমিকেও আমরা বলে থাকি, দশমিকে তো হচ্ছে 0 থেকে কত পর্যন্ত? আহ 0 থেকে 9 পর্যন্ত হয়তো। আবার অঙ্কটাকে দিও, আনসার অঙ্কটাই হবে। আবার আরেকটা আছে, এটার সাথে একটু ইনক্লুড করে রাখি, হেক্সাডেসিমেলে একটা সংখ্যা আছে, এটা আবার 0 থেকে 15 পর্যন্ত। সংখ্যা পদ্ধতি টোটাল 4 ধরনের। চার চার ভাবে সংখ্যাকে প্রকাশ করা যায়। কেমন? 4 ভাবে প্রকাশ করা যায়। বুঝতে পারছো? তো আমরা অঙ্ককেই বলতে পারি, ওই ঘুরে ফিরে সবগুলো আবার অঙ্কতেই ব্যাক করে। বুঝতে পারছো? হ্যাঁ। আর আর কোনো প্রশ্ন আছে কিনা বলো? আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর কোনো প্রশ্ন আছে? আমাদের প্রায় 1.5 ঘন্টা ওভার হয়ে গেছে ক্লাসের, 1.5 ঘন্টা ওভার হয়ে গেছে। যাই হোক, আমরা মনে হয় ক্লাসটা শেষ করতে পারি এই মুহূর্তে। সবাইকে ধন্যবাদ। ক্লাস যারা করছো, চেষ্টা করবো যে ক্লাসটাকে কাট করে বা এডিট করে আমি ইউটিউবে আপলোড করে দেওয়ার জন্য, যাতে হচ্ছে সবাই নেক্সট যে কোনো ভাবে ক্লাসটা দেখতে পারে খুব ইজিলি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো করে পড়ো, গণিতে খুব ভালো আনসার করো, আর আমাকে জানাবা প্রশ্ন কি আসলে কমন আসছে কিনা, বা হচ্ছে প্রশ্ন কেমন লাগলো, সহজ হইলো কিনা। কেমন? সবাই জানাবা পরীক্ষা দিয়ে। কেমন? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার প্রতি কৃতজ্ঞতা এবং সবার প্রতি দোয়া, ভালোবাসা। স্যারের জন্য দোয়া করবো বা আহ, খাস করে। তো আমরা আশা করছি আজকে আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ।